করতে হবে, তবু আমাদের একটু মুখ নাড়তে হয়, একটা কালচার আছে, আমাদের কেউ কিছু বলতে হয়। তাই হয়তো আমাকে বলা হয়েছে, কিন্তু আমি আনন্দিত এই কারণে বলতে পারবো বলে বা পারছি বলে নয়, আমি আসতে পেরেছি বলে। কারণ আমি যদিও এখান থেকে যাওয়া, এখান থেকে পড়াশুনো সব এখানেই, কিন্তু দীর্ঘ 32 বছর ধরে আমি দিল্লিতে আছি। 28 বছর আমি সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিতে চাকরি করি। তার আগে আমি ছিলাম মহারাষ্ট্রতে, অনেকদিন টিচিং প্রফেশনে ছিলাম, কয়েকটা ইয়েতেই, মানে বম্বেতে, পুনাতে, আওরঙ্গাবাদ, নাগপুর, খামগাঁও, আমি ওই ছেলেদেরকে পড়াতাম বলে লোকে বলে, আসলে চাকরি করতাম না, পড়াবার চাকরি। পড়াতে গিয়ে আমি যেটা বুঝতে পেরেছিলাম যে পড়াবার চাকরি পেলে তাকে শিক্ষক বলা হয় না, টিচার বাই হার্ট হতে হয়। সে কলেজে চাকরি না পেলেও সে টিচার হতে পারে। তার মধ্যে আমরা একজনকে খুব ভালো করে জানি, আমাদের এখানে উপবিষ্ট আছেন মঞ্চে ডক্টর টি.এস. ভট্ট। আমি তো ওনাকে শিক্ষক বলে মনে করি, এই কারণে মনে করি উনি হয়তো মাইনে নেননি, কলেজে দাঁড়াননি, কলেজে পড়াননি, সেটা অন্য ব্যাপার, কিন্তু আমাদের সবাই কিন্তু ওনাকে ডাকে প্রত্যেকটা প্রোগ্রামেতে। আমি দিল্লি থাকলেও ফেসবুকে বিভিন্ন প্রোগ্রামে দেখি ডক্টর টি.এস. ভট্ট ছাড়া আমাদের চলে না। তার বিশেষ কারণ, তার বিশেষ কারণ হচ্ছে উনি আসলে বসলে কথা না বললেও কিছু জ্ঞান ওনার কাছ থেকে কার থেকে বিচ্ছুরিত হয়, যেটা আমরা সবাই টেস্ট করতে ধরতে পারি, তারা পেয়ে যায়। এর নামই তো শিক্ষক। শিক্ষক ভাই হার্ট হতে হবে। তাহলে শিক্ষক ব্যাপারটা কি, টিচিং ব্যাপারটা কি? শিক্ষা দেওয়ার এই ক্লাসরুম চাই, না প্ল্যাটফর্ম চাই, না কি চাই? টিচার কি বাই হোয়াট দে ডু, নট বাই হোয়াট দে সে। আমাদের ম্যাক্সিমাম শিক্ষকরা, কেউ কিছু মনে করবেন না, আমিও শিক্ষক ছিলাম, আমিও হয়তো তাই করতাম, বা আমাদের যারা পড়িয়েছেন তার বেশিরভাগ লোকই তাই করতেন। চলে আসছে, ওই টপিকটা ধরলাম, টপিকটার উপরে কিছু কথা বললাম, চলে গেলাম, আমরা মুখস্থ করলাম, পরীক্ষায় লিখলাম, পাস করলাম, হয়ে গেল। কিন্তু তা নয়। শিক্ষক তারাই যাদের কাছ থেকে আমরা কিছু শিখতে পারি। ওরা মুখে কথা না বললে, ওদের চাল চলন, থাকার ভঙ্গি, কথাবার্তা, ওদের চিন্তাধারা, সবকিছুর মধ্যে কেউ যদি কেউ ভালো করে দেখতে পায়, তার থেকে আমরা কিছু শিখি, তখনই ওই লোকটা আমরা শিখি। আবার উনিও আমাকে ফলো করে, আমাকে দেখে একটা দুইটা কিছু পয়েন্ট হয়তো পেয়েছেন, যেটা আমি শিখেছেন, ওখানে কিন্তু আমি শিক্ষক, উনি কিন্তু ছাত্র। সো টিচিং লার্নিং ইজ এ প্রসেস। আমরা যে সেবার শেখাবো বা যার কাছ থেকে শিখতে পারবো, তখন সে আমাদের শিক্ষক। আবার আমি যখন কিছু করব, আমার কাজকর্ম থেকে, আমার ভাবধারা থেকে যদি কেউ অনুপ্রাণিত হয়ে কিছু একটু লিখতে পারে, তাইলে তখন আমি তার শিক্ষক। শিক্ষকের চাকরি করলাম কিনা, ইট ইজ নট ইম্পর্টেন্ট। টিচিং ইজ এ প্রসেস by which one can facilitate a learner to feel, to think and to do. মানে শিক্ষক হচ্ছে উনি যে কিনা আমাকে উদ্বুদ্ধ করতে পারবে, যে কিনা আমাকে কিছু একটু দেওয়ার চেষ্টা করছে, ওই লোকটা ফিল করবে, ফিল করে সে বোঝার চেষ্টা করবে যে কি দিতে চাইছে লোকটা, কি করতে গেল। যেই মাত্র সে কিছু বুঝে যাবে, তখনই দেখা যাবে তাকে ওই কাজ থেকে আটকানো যাবে না, সে এটা করতে চাইবে। আর এই মাত্র করতে আরম্ভ করে দিল, তাহলে এটা টিচিং হয়ে যাবে। এখন আপনারা যারা নিচে বসে আছেন, মঞ্চে বসে আছেন বা নিচে আছেন, তাদের মধ্যে সবাই কিন্তু আমাদের শিক্ষক, আর আমি কিন্তু সবার ছাত্র। আমি চলতে ফিরতে এরকম বিভিন্ন জনের কাছ থেকে কিছু না কিছু নেওয়ার চেষ্টা করি। যদি নিয়ে থাকি, উনি হয়তো জানেন না, কিন্তু উনি আমার শিক্ষক হয়ে গেলেন। আমরা যদি দ্রোণাচার্যের ঘটনা যদি আমরা মনে করি, একলব্যের কথা যদি মনে করি, আমরা ওখান থেকেই বুঝতে পারবো যে শিক্ষক কে। কারণ কথাটা আমাকে দু শব্দ বলতে হলো বলে আমার তো একটু বলার কিছু নেই। আমি যা দেখি, যা শুনি, যা ভালো লাগে, একটু আমার সঙ্গে শেয়ার করে নিই, এই হলো আমাদের কথা। আজকে ডক্টর সুভাষ সিং এখানে এসে সুন্দরভাবে ছোট্ট একটা কথা উনি আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং দিয়েও গেলেন। বা আমরা যদি নিতে পারি ওটা, তাহলে একটা বিরাট শিক্ষার ব্যাপার আজকে আছে। অনেকেই বলছেন আজকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি
এসেছেন আমি মনে করি না। আজকে ডক্টর সুভাষ সিং এসেছেন, যিনি কিনা ন্যাশনাল ইনস্টিটিউট ডাইরেক্টর এবং যিনি কিনা ডক্টর মহেন্দ্র সিং এর সুপুত্র। আমাদেরকেও এটা করতে হবে। ডক্টর মহেন্দ্র সিং এর বাড়িতে জন্মগ্রহণ করেছে বলে সে তার ছেলে আমি তার বাবা, কিন্তু আমরা হোমিওপ্যাথি জগতে যাদেরকে আমরা এরকম দেখবো তাদেরকে আমাদের পিতা সহ মনে করে তাদের জ্ঞানটা আমাদেরকে দিতে হবে। আমরা ন্যাশনাল ইনস্টিটিউটের ডাইরেক্টর নাও হতে পারি, কমসে কম আমার চেম্বারে বসে আমার জায়গাতে বসে আমি যদি কিছু এলিমেন্টের পদ্ধতি মেনে যদি কিছু করতে পারি তাহলে ফল আমরা পাবোই। আর যদি ফল পেয়ে যাই একবার তাইলে আমরা ওই কাজটাই করবো, আমাদেরকেও আটকাতে পারবে না, আমরা নিজেকে আটকাতে পারবো না, আমরা ওই নিয়মটাই মেনে চলবো। আজকে সবাই আমরা একসঙ্গে এখানে হয়েছি, ফলে যে আমরা জ্ঞান নিয়ে চলে যাবো তার জন্য না। আমি মনে করি আমরা সবাই এখানে একজন হয়েছে একসঙ্গে, কারণ হচ্ছে মাঝে মাঝে কি হয় ব্যাটারির চার্জ ফুরিয়ে যায়, আবার ওটাকে চার্জে লাগাতে হয়। তো এক একটা সেমিনার এক একটা কনফারেন্স আমাদের জন্য চার্জিং পয়েন্টে এসে চার্জারটাকে লাগিয়ে নিজেদেরকে একটু চার্জ করে নিয়ে যাওয়া, আগামী প্রোগ্রামে না যাওয়া পর্যন্ত ওর থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের অনেক দেরিও হয়ে গেছে, কাজ চলছে। আমাদের সাইন্টিফিক সেমিনারের প্রফেসর বসে আছেন, সবাই এখানে কিছু বলবেন। আমি মঞ্চ উপবিষ্ট সহ আমাদের যারা বসে আছেন সবাই গুরু জ্ঞানী, তাদেরকে সবাইকে আমি সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। ডক্টর শহীদুল ইসলাম আছেন, ডক্টর অভিজিৎ চ্যাটার্জি আছেন, ডক্টর ডিএস ভোলের কথা বললাম, ডক্টর শ্রীবাস্তব বসে আছেন ওখানে। আমাদের আসাম থেকে এসছেন প্রফেসর আমাদের গুমতি দেবী, উনি আছেন, ওনার স্বামী ডক্টর নারায়ণ দেবনাথ, যার নামে আজকে মঞ্চ এখানে হয়েছে। নারায়ণ দেবনাথ হোমিওপ্যাথি জগতে থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে পার্সোনাল রিলেশন ছিল নারায়ণ দেবনাথ নিজের ভাইয়ের মতো। আমি অফিসের কাজে যাই, যে কোনো কাজেই যাই, নারায়ণ দেবনাথের বাড়িতে আমাকে এক রাত হলে থেকে আসতে হতো। আর নারায়ণ দেবনাথ তিনি আসলে আমার বাড়িতে থাকবে না সে একদিনও, এটা কোনোদিনও হয়নি। সেই নারায়ণ দেবনাথ আমার থেকে অনেক ছোট, কিন্তু তাকে আমরা আজকে হারিয়েছি। প্রতিটা পদের সংখ্যা মনে করি আমি মৃত আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে রমাদোষ সাহা আছেন এখানে, আমার সঙ্গে ওনার ডাইরেক্ট পরিচয় নেই, নাম অনেক শুনেছি, ওনাকেও শ্রদ্ধা জানাচ্ছি। এটি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। ডক্টর সৌমিত্র বসু বক্তব্য রাখছেন। ডক্টর সৌমিত্র বসু জানাই প্রণাম। এরপরে আমাদের সভাপতি ডক্টর ডিএস ভট, পরিচিতি বিশেষ আর দিচ্ছি না, সবাই জানেন। এই জন্যে ডিএস ভট স্যার রয়েছেন, ডক্টর আশিস দত্ত স্যার রয়েছেন, আমাদের অভিজিৎ চ্যাটার্জি রয়েছে, ডক্টর শহীদুল ইসলাম, ডক্টর শহীদুল্লাহ, শ্রীবাস্তব দা, বিশ্বনাথ মন্ডল এবং মমতী দেবী এবং যারা ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের উদ্দেশ্যে আমি জানাই শ্রদ্ধা। এবং তার সঙ্গে সামনে যারা উপবিষ্ট আছেন তাদেরকে জানাই, অর্থাৎ আমার সহকর্মী, তাদের জানাই আমার উদ্দেশ্যে শ্রদ্ধা। আমি প্রথমে আমার বক্তব্যের মধ্যে এটাই শুরু করি, কারণ আমার আজকে আমাকে এখানে যে বিধান সরকার মশাই এবং সুশান্ত মন্ডল এখানে আসার সুযোগ করে দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। এবং সর্বোপরি সবার আগে তার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা, এবং যেহেতু আমার যে বড় তাই প্রণাম জানাই। আর জানাই আজকে আমি এখানে এসেছি, জায়গাটা আমার এখানে নয়, আমি যে জায়গার কাজের মধ্যে আছি জায়গাটা আমার ওইখানে, আমি এখানে আসতে চাই কাজের মাধ্যমে। তো এইখানে শুরুর মধ্যে দুই একটা কথা না বললেই নয়, কারণ মৃণালদা প্রথমে কয়েকটা জায়গা তুলে ধরেছেন, তার জায়গাগুলোকে আমি একটুখানি ওখানে ছোঁয়া দেবো। তার আগে বলি, আজকে আমি এখানে দাঁড়িয়েছি, আমার সামনে এখানে আশিস দত্ত স্যার আছেন, মনে পড়ে যায় ডক্টর মহেন্দ্র সিং আর ডক্টর আশিস দত্ত কুচবিহার জয়পুর কলেজ থেকে কনফারেন্স থেকে বেরোচ্ছেন, এবং বেরোনোর পর আমাকে মহেন্দ্র সিং বললেন আমার বাবু বলতেন, মেট্রোপলিটন আশিস দত্ত স্যার রয়েছেন, মনে আছে জানি না, বলে যে দেখো মেট্রোপলিটনের আরএমও এ কিন্তু সিভেন সিনার খুব কাজের লোক, এবং সেই সিভেন সিনার উদ্দেশ্যে আমি প্রণাম জানিয়ে বলি
এবং তখন আমাকে বললেন, দেখো বাবু, এমডিটা করে নাও। এবং সেই দিন যে উদ্বুদ্ধ করেছিলেন, তারপরে এমডি করার আজকে তার ফলশ্রুতি পাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আমার যিনি এমডি পরীক্ষা নিয়েছিলেন চলে গেছিলেন রামজি সিং মহাশয়। যাই হোক, এটা হচ্ছে আমার পুরনো দিনের কথা। আজকে যে কথা বলছি, আমি কাউন্সিলে থেকে কতগুলো কথা আপনাদের সামনে খুব কার্যকরী কথা বলি। আমায় কদিন আগে মিনাদা ফোনে বললেন এখানে আসার জন্য, আমি অস্বীকার করতে পারলাম না। কিন্তু মিনাদা যদি আমাকে আগে বলতেন, আমি তাহলে কাউন্সিলে যে এনসিএইচ রেজিস্ট্রেশন নিয়ে অসুবিধা চলছে তার একটা পাওয়ার পয়েন্ট আমি করার ব্যবস্থা করতে পারতাম। কারণ ভেরি রিসেন্টলি দুয়ারে কাউন্সিল বলে আমরা পাঠিয়েছিলাম আইস মেলা নর্থ চব্বিশ পরগনায়, এবং সেখান থেকে আমরা আইসের যে রেজিস্ট্রেশন হচ্ছে সেগুলো সবাইকার মাধ্যমে পৌঁছে দিই। এবং আজকে আপনাদের সামনে এইটুকু বলে রাখি, এনসিএইচ রেজিস্ট্রেশন আপনাদের সবাইকেই করতে হবে, না করলে খুব তাড়াতাড়ি বাকি রেজিস্ট্রেশন ক্যান্সেলের দিকে এনসিএইচ যাচ্ছে। সুতরাং এটা মাথায় রেখে আপনারা করুন। এবং এটা করার জন্য আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা করবার আগে বা যদি এখানে পান যে ওখানে হচ্ছে এটা পরে করা হবে, তার সেই ক্ষেত্রে আপনাদের বলে রাখি যে এটা অনেক আগে রেজিস্টার করে দিয়েছিলেন, ওটা এখন আর হবে না, আইন ওখানে যাবে। এবং কাউন্সিলের হোম পেজে গিয়ে কাউন্সিলের নাম দিয়ে রিপোর্ট করে সমস্ত রেজিস্ট্রেশন করা আছে সেগুলো ফিল আপ করতে হবে। যদি কারোর অসুবিধা হয়, আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যে আপনারা কাউন্সিলের যে কোনো দিন 10টা থেকে 5টার মধ্যে যাবেন, আপনাদের আধার কার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে সেগুলো আমরা আপনাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে সঙ্গে বলে রাখি, যারা আগেকার ব্যাচে বলতে যারা ডিএমএস তাদের ইন্টার্নশিপ ছিল না, সেই ইন্টার্নশিপের জন্য অসুবিধা কিছু নেই, সেটাও সলিউশন হয়ে যাবে। কিন্তু যারা ডিএমএস আছে তাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি বা কাউন্সিলে যারা ছিল বা বিএমএস ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের রেজিস্ট্রেশনটা আগে থেকে কালেক্ট করে নিন, আর কাউন্সিল থেকে ডিএমএস এর মার্কশিট কাউন্সিল কালেক্ট করে নিন। প্রচুর কাউন্সিলে মার্কশিট পড়ে আছে। এর ফলে হচ্ছে কি যে রেজিস্ট্রেশন কমপ্লিট হচ্ছে না। খুব একটা জিনিস কি, পোর্টালে নাম না উঠলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন ঠিকঠাক থাকছে না। সুতরাং এই ব্যাপারটা আজকের এই ন্যাশনাল লয়ালটি কন্ট্রাক্টের মাধ্যমে পৌঁছে দিলাম। আশা করি প্রত্যেকেরই কাজে লাগবে। কোনো কোশ্চেন থাকলে আপনারা কাউন্সিলের ওয়েবসাইট কিংবা প্রেসিডেন্ট কিংবা রেজিস্ট্রার আপনারা ফোন করে জানবেন, আপনাদের এর সদুত্তর আপনারা পাবেন। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আজকে বিভিন্ন জায়গায় আমরা বহু কমপ্লেন পাচ্ছি। কমপ্লেন কি পাচ্ছি যে একজনের রেজিস্ট্রেশন নিয়ে আরেকজন প্র্যাকটিস করে যাচ্ছে। এটা আর কিছু না, সেটা আপনার হয়তো নেই নিয়মিত তার রেজিস্ট্রেশন নিয়ে প্র্যাকটিস করে যাচ্ছে। এটার জন্য এই কাজটা খুব জরুরি হয়ে গিয়েছে। এই সঙ্গে সঙ্গে বলি, মানে একটা উদাহরণ, 34,000 রেজিস্ট্রেশন হয়েছে, তার মধ্যে 16,000 কমপ্লিট হয়েছে, ফার্মাসি করছিল তাই। তো যাই হোক, এই জায়গাটা আজকে আমার এখানে আসার সুবিধে এটা পৌঁছে দিতে পারলাম। আগামী দিনে আমরা বিভিন্ন জায়গায় আমরা এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে সব ডাক্তাররা এর থেকে সুযোগ সুবিধা পান। এরপরে যে জায়গাটায় আসি, ডক্টর সুভাষ সিং চলে গেলেন, কারণ একটু বলা দরকার ছিল। সেটা হচ্ছে যে আমাদের এখন নতুন যে জায়গা হয়েছে ফার্মাকোভিজিলেন্স, অর্থাৎ নজরদারির ব্যবস্থা। যদি ফার্মাসি ডেভেলপমেন্ট না হয়, ফার্মাসিস্টের ডেভেলপমেন্ট না হয়, কোথায় নজরদারি হবে? তাহলে এই জায়গাটা কোথায় দিয়ে আমরা পৌঁছবো? সুতরাং উনি যখন এই জায়গাটা রয়েছেন, যদি তার কাছে মেসেজ পৌঁছে যায়, সেটা হচ্ছে ফার্মাকোভিজিলেন্স করবার আগে দরকার হচ্ছে ফার্মাসি কোর্সের জন্য। এই বলে আর বাকি বলার কিছু নেই। আজকে এই প্রোগ্রাম সুন্দর হোক, সামনে সেমিনারও রয়েছে, সেগুলো আমাদের খুব কাজে লাগবে। এই বলে প্রত্যেককে আমার নমস্কার জানিয়ে আমি শেষ করলাম। ধন্যবাদ প্রফেসর পবিত্র বসু মহাশয়কে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন ডক্টর প্রফুল্ল চ্যাটার্জি, ফর্মার ডিরেক্টর অফ NIH, ডক্টর প্রফুল্ল চ্যাটার্জি। নমস্কার। মঞ্চে উপবিষ্ট
মাননীয় শ্রী ডক্টর বি.এস. ধর, আশিস দত্ত, ডক্টর শহীদুল ইসলাম, বীরেন শ্রীবাস্তব, অমৃত বাসু and others, এবং অবদান নায়াস, সবাইকে ধন্যবাদ জানিয়ে দু চার কথা বলবো, বেশি বলবো না, কারণ এতটুকু যেমন হয়ে গিয়েছে যে এখন পুরো লাঞ্চ টাইম, সবাই খালি খিদের বিষয় হচ্ছে। দু একটি কথা বলি, কারণ আমি সায়েন্টিফিক সেমিনারে যাচ্ছি না, তবুও আমি মেটেরিয়াল দু একটা কথা বলবো, কারণ আমার মেটেরিয়ালই আমার সাবজেক্ট ছিল এবং বহু বছর মেটেরিয়াল পড়িয়েছি এবং ফেলোশিপ ডিপার্টমেন্ট ছিলাম ট্রান্সলেশন অফ কমিউনিটি। যে প্রশ্নটা এলো ডক্টর সুভাষ সিং বললেন যে হঠাৎ ভয় পেয়ে তার আচরণ পাল্টে গেল, আচরণ পাল্টে যাওয়ার পরে তাকে সিমটম সিমিলারিটি অ্যাকিউট স্টেটে অ্যাকোনাইট দেওয়া হলো এবং পেশেন্ট সুস্থ হয়ে গেল। 6 মাস পরে আবার রিল্যাক্স করলো, সেই রিল্যাক্স কিন্তু আর অ্যাকোনাইটে গেল না। তো এটা পেছনে কারণ কি? যে আমরা অর্গানোগ্রাম করে এসেছি যে কোন রোগী চিকিৎসা শেষ করতে হবে একটা অ্যান্টিসোরিক মেডিসিন দিয়ে, কিন্তু এই ক্ষেত্রে যে ফ্লাইট আবার এলো, কিন্তু অ্যাকোনাইটকে আমরা ক্রনিক ইউজ করি কি করি না? আমরা অ্যাকোনাইটকে ক্রনিক ইউজ করি তো কোনখানে করি, কোন জায়গাতে আমরা অ্যাকোনাইটকে ক্রনিক ইউজ করি? তাহলে অ্যাকোনাইট আমরা জানি অ্যাকিউট ড্রাগ, কাম সাডেনলি, গোজ সাডেনলি, পারসিস্ট ফর ডেফিনিট পিরিয়ড। তারপরে মানে অ্যাকিউট ডিজিজের যে ডেফিনিশন, আইদার ইট এন্ডস ইন রিকভারি অর ডেথ, এটা আমরা সবাই জানি। অ্যাংজাইটি হয়েছে, তার থেকে মাসিক দণ্ড হয়ে গেছে, কেসটা আপনার কাছে এলো মাসিক বন্ধের 6 মাস পর, তাহলে কেসটাকে আমরা কি কনসিডার করবো, অ্যাকিউট না ক্রনিক? অবশ্যই আমরা যে ক্রনিক কনসিডার করবো। তাহলে ক্রনিক কনসিডার করে কজটা যদি আমরা ফ্লাইট পেয়ে থাকি, তারপরে এটা হয়, তাহলে আমরা অ্যাকোনাইটে ক্রনিক ইউজ করতে পারি। এখন যে একটা নতুন ভাইরাস এসছে, ভাইরাস নতুন না, এমপিভিএস, মেটা নিউমো ভাইরাস, এটা নতুন না, কিন্তু অন্য একটা কলে করে এসেছে। আমরা করোনা চিকিৎসা তো সবাই করেছি এবং আমরা করোনাতে খুব ভালো রেজাল্ট দিয়েছি বিভিন্ন জায়গায়, ভারতবর্ষে অলমোস্ট সব জায়গাতে। তাহলে করোনার সঙ্গে যদি আমরা যুদ্ধ করতে পেরে থাকি, তাহলে এমবিবিএস কে কেন পারবো না? কারণ সিমটমটা অলমোস্ট সেম, সেই রানি নোজ, হেড ফিভার, রাইজ অফ টেম্পারেচার একটা পার্টিকুলার এরিয়া পর্যন্ত যাচ্ছে, আস্তে 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 সর্দিটা সাপ্রেস করে গিয়ে বসে যাচ্ছে, কালেকশন অফ মিউকাস হচ্ছে। তাহলে আমাদের কাছে তো ওষুধ রয়েছে। কি ওষুধ রয়েছে? আমরা যখন সর্দি কাশির চিকিৎসা করতে যাই, আমরা কাশিটাকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ড্রাই কাফ আর একটা হচ্ছে প্রোডাক্টিভ কাফ। ড্রাই কাফ হলো কালেকশন আছে, কাশি হচ্ছে, বেরোচ্ছে না। প্রোডাক্টিভ কাফ হলো যেখানে এত বেরোচ্ছে কিন্তু এত তৈরিও হচ্ছে। তাহলে এই প্রথম ধরব ড্রাই কাফের আন্ডারে অনেক ওষুধ আমরা জানি, অনেক ওষুধ, ব্রায়োনিয়া, ড্রসেলা, প্রোপ্রামেড, কস্টিকা, অ্যান্টিকটার, আর অনেক ওষুধ আছে, স্পঞ্জিয়া, সামিউকাস, স্টিকটা। কিন্তু প্রোডাক্টিভ কাফ দুটো ভাগে ভাগ করব। কোনো জায়গায় দুটো ওষুধ তো প্রমিনেন্ট ওষুধ, একটা হচ্ছে হিপারসালফান আর একটা হচ্ছে এট্রামসাল।
এই দুটো প্রোডাক্টিভ কাজের জন্য খুব ইউজ আমরা সবাই একটা করে থাকি, কিন্তু এই দুটো তফাৎ হলো কি, হিপার সালফার শীতকালের ড্রাগ, ন্যাট্রামসাল বর্ষাকালের ড্রাগ। আবার বলছি আমরা ড্রাই কাপের জন্য স্টিকটাপাল ড্রাই কাপ ঠিকই, কিন্তু যখন ওঠে একটা স্টিকি ডিসচার্জ হয়, একটা স্টিকি ডিসচার্জ ক্যালিবাইক্রোমের মতো বা ইগনেশিয়ার মতো, স্টিকি একটা ডিসচার্জ ক্যালিবাই এন্ড ক্যালিমিউ, এই দুটোতেই একটা স্টিকি ডিসচার্জ হয়, পালসেটিক্যাল ডিসচার্জ আমরা জানি। কিন্তু ড্রাই কাপ যেটা হামেশা আমাদের কাছে আসে বা এই ধরনের রোগের কমপ্লিকেট, এখন দেখবেন কাশিগুলো 1.5 মাস 2 মাস থেকে যাচ্ছে, কিছুতেই কাশিটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে। আমার লেখাটা ছিল প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ অফ হোমিওপ্যাথিক ন্যাচারালিকা। এই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা এই দুটো বলি, এত মাইনিউট ডিফারেন্স গুলো আমাদের এর মধ্যে ধরতে হবে। যেমন ধরুন কাশছে, রাত্রিবেলায় কাশতে বলছে দেখো বিছানায় বা বালিশের মাথা দিলেই আবার কাশি হচ্ছে, এবং প্রতি রাতেই এটা হচ্ছে। আপনার কাছে ওষুধ আসবে তো, আপনার কাছে ব্রসেরা আছে, আপনার কাছে প্রোটোটিক আছে, আপনার কাছে হালসিয়ামাস আছে, আপনার কাছে স্পঞ্জিয়া আছে। এবারে আমাকে ধরতে হবে আমি কাকে কোনটা দেব। কেন? কারণ আমি তো সবটা মিশিয়ে একটা লোককে মাথাতে রাতে কাশি হচ্ছে বলে খাওয়াতে পারবো না, এর একটা ভোটটা করতে হবে না। আমাদের একটা ওষুধ আছে যেটা যত সমস্ত বেড়ে গেল, সিঙ্গেল মেডিসিন। এবার আমরা দেখবো যে মিনিমাম ছোট্ট ডিফারেন্স গুলো কোথায়। আর যদি ড্রসেরা বলি, ড্রসেরা ইজ এ ড্রাগ ফর প্রোটিন কাপ, এটা আমরা সবাই জানি। কিন্তু ইতিহাসটা থাকতে হবে, যে ডক্টর সরাসরি বলে গেল, হ্যানিম্যান জিজ্ঞেস করেছিল যে আপনার ছোটবেলায় কোনো চর্মরোগ হয়েছিল কিনা, তো তাকে তিনি বলেছিলেন যে আপনি কি করে জানলেন। মানে কোনো রোগের ক্ষেত্রে একটা প্রিভিয়াস রোগের সিকিউরিটি হিসেবে রয়ে যায়। আগে হাম হয়েছিল, তারপরে কাশি হয়েছে, কাশিটা যাচ্ছে না, তাহলে ফলোইং মিজেলস আমাদের কাছে দুটো ড্রাগ আছে, একটা ড্রসেরা আর একটা কার্বোভেজ। এবারে ড্রসেরা কি বলছে, কাশি হয়েছিল, মিজেলস হয়েছিল আগে, কাশিটা রয়েছে, বালিশে শুতে পারছি না, আমাকে উঠে বসে থাকতে হচ্ছে একটা কনসিডারেবল টাইম পর্যন্ত, তারপরে কিন্তু আমি ঘুমোতে পারি। কিন্তু প্রথম রাতটা কিছুতেই আমার ঘুম আসে না, ঘুমাতে পারি না। এইটাই যখন প্রোটন ঠিক বলবে, রাতে বালিশে মাথা দিচ্ছি, উঠে পড়ছি, ঘুম আসছে না, আমাকে সারাটা রাত চেয়ারে বসে কাটাতে হয়, ঘুমাতে পারি না। একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে প্রোটোটিন ইজ এ ভেরি গুড ড্রাগ ফর সামার অ্যাজমা। কারণ অ্যাজমা গুলোকে আমরা যদি দেখি, অ্যাজমা গুলো জেনারেলি বর্ষায় বাড়ে আর শীতকালে বাড়ে, এটা আমাদের খুব কমনলি আছে। কিন্তু সামার অ্যাজমাতে দুটো ড্রাগ আমরা রাখবো, একটা হচ্ছে প্রোটোটিন আর একটা হচ্ছে ক্যালিবাইক্রোম। এই ক্যালিবাইক্রোমের ডিসচার্জটা আপনাকে প্রোটোটিন থেকে আলাদা করে দেবে। সেকেন্ড হচ্ছে generally prototic patient prone towards diarrhea and prone to suffer from skin disease. তাই আমরা তিনটে জিনিস প্রোটোটিকের করি, একটা হচ্ছে ডায়রিয়া, একটা হচ্ছে স্কিন ডিজিজ, আর একটা হচ্ছে কাশি। যেমন ধরুন আমরা বলি যে অ্যান্টিমোনিয়াম টাটারিকাম, প্রচন্ড কাশি, কাশতে বমিও হয়ে যায়। আর যেটাকে আমরা অ্যান্টিম তারকে আলাদা করে চিনতে পারি, সেটা হচ্ছে অন্য ঘরে শুয়ে আছে, আমি এই ঘর থেকে তার বুকের আওয়াজ পাবো, অ্যান্টিম তার বুকের আওয়াজ পাবো, এই ঘরে বসে ওই ঘরে। একই আওয়াজ কিন্তু আমরা স্পঞ্জিয়াতেও পাবো, ঘরে এই আওয়াজটা কিন্তু আমরা স্পঞ্জিয়াতেও পাবো।
তাহলে এই দুটোটা আগে তফাৎ করবো কি করে? ইউজুয়ালি অ্যান্টিটার্টেড ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিনেশন থেকে কাশি হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যান্টিটার্ট হাইড্রোজেনাস কনস্টিটিউশন। সুতরাং ড্যাম্প বেসমেন্ট, ড্যাম্প সেলার্স, বৃষ্টির দিনে ঠান্ডা লেগে কাশি হয়, পেশেন্ট কাশতে থাকে, এক্সপেক্টোরেশন হয় না। একই ঠিক সেম সিম্পটম হচ্ছে কস্টিকামে, পেশেন্ট কাশছে কেসে যাচ্ছে, কিন্তু ওখানেও এক্সপেক্টোরেশন হচ্ছে না। এই দুটোর মধ্যে আবার কথা, প্রত্যেকটা লাইনে কিন্তু আপনাকে কম্পারিজন করে ম্যাটেরিয়াল করতে হবে, তাহলে প্রেসক্রিপশনে ঢুকে যাবে। পেশেন্ট বলছে ডাক্তারবাবু খুব কাশছি, কাশতে কিছু উঠছে না, কিন্তু কাশির সময় আমার কোমরে ব্যথা করছে, কাশিটা ঠান্ডা জল খেলে কমে যাচ্ছে। তাহলে আমি কস্টিকেমকে ভাবতে পারবো দুটো সিম্পটমের ডিস্টাল পার্টে পেন ডিউরিং এ স্পেল অফ কাফ and cough is being relieved by drinking cold water. সঙ্গে সঙ্গে মাথায় আসবে কি যে কুপড়া মেটোডো আছে, কুপড়া মেটোডো জল খেলে কাশি কমে যায়। তাহলে কস্টিকামের সাথে কুপড়ামের তফাৎ করবো কি করে? কস্টিকামে দুটো সিম্পটম বলে দিলাম, কুপড়ামের মার্ক সিম্পটম হচ্ছে জল যখন খাবে, জল খেলে কমবে, কিন্তু জল যখন খাবে গলাতে গড়গড় গড়গড় করে আওয়াজ হবে, একটা গড়গড়ে আওয়াজ হয় যখন জলটা খায়। আর 2 নম্বর হচ্ছে যে পেশেন্ট একটা খানিকটা বলুন পুরোটা হিস্ট্রি হবে এপিলেপটিক টেন্ডেন্সি থাকে, এপিলেপটিক টেন্ডেন্সি টেম্পারামেন্টের থাকে, যেটা রিপার্কাস ইরাপশন থেকে বা সাপ্রেশন অফ রিপার্কাস ইরাপশন থেকে এটা হয়। আচ্ছা, এটা থেকে হয়, আমি এপিলেপসিতে যাচ্ছি। এবারে কাশিতে সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়ে থাকে, এত ঠান্ডা যে দরজা জানলা পর্যন্ত বন্ধ, এবং বাইরে একটা আলো রেখে দেখে যে কোনো ফুটো দিয়ে আলো আসছে কিনা, সেই ফুটোটাকেও তিনি বন্ধ করে দিয়ে আসেন। তিনি হলেন হিপারসালফার। স্লাইড চেঞ্জ অফ রিওয়েন্স অফ সুপার কার্পেট, এক ঘর থেকে আরেক ঘরে গেলেও আমাদের ঠান্ডা লেগে যায়। কিন্তু হিপারসালফার পেশেন্ট সমস্ত দরজা জানলা খুলে দেয় কখন? অর্থোচিটি পেশেন্ট ঠান্ডা লাগলেই, মানে একটু হাওয়া লাগলে ঠান্ডা লাগে, রুম টেম্পারেচার চেঞ্জ হলে ঠান্ডা লাগে, কিন্তু সেই পেশেন্ট তো দরজা জানলা খুলে দেয় যখন তার অ্যাজমাটিক কন্ডিশন হয়। অ্যাজমা যখন হয় তখন খুলে দেয়। আরেকটা হচ্ছে সানডোকাস নাইজার, এত হয়ে যায় যে সায়ানোটিক অ্যাপিয়ারেন্স অফ দি ফেস, যেটা খুব প্রাণে পেয়েছি, কাশতে কাশতে চোখ মুখ নীল হয়ে যায়, কাশতে কাশতে চোখ মুখ নীল হয়ে যায়, সানডোকাস নাইজার। তাই অক্সিজেন লেভেলটা সায়ানোসিসের লেভেলে চলে যায়, এবং তখন ফ্রেশ এয়ারের জন্য আমাদের সানডোকাস নাইজার দরজা জানলা খুলে দিয়ে ওপেন এয়ারে যাবে, আর হিপারসালফার অ্যাজমাটিক টেন্ডেন্সি সময় দরজা জানলা খুলে নিতে যাবে। বেশি সময় নেই, আমার টাইম হয়ে গেছে বলছেন, পরবর্তীকালে আবার দেখা যায় যে কোনো সময় সুযোগ পাওয়া যায় আবার হবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার অভিজিৎ চট্টোপাধ্যায়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবার আমি আহ্বান করব অত্যন্ত প্রতিষ্ঠিত একজন মানুষকে, ডক্টর প্রফেসর বি.পি. শ্রীবাস্তব, যাকে আমি মঞ্চে আহ্বান করছি। আপনার রবি পরিচিত সুবক্তা এবং বিষয়ের উপরেই যা অগাধ পাণ্ডিত্য, যার বক্তব্য আপনাদের কাছে হয়তোবা অনেক কিছু জানান দেবে। আমি মঞ্চে আহ্বান করছি পরম শ্রদ্ধেয় আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ ডক্টর শ্রীবাস্তব। নমস্কার। সর্বপ্রথম
আমাদের ফাউন্ডার, হোমিওপ্যাথির ফাউন্ডার মহাত্মা হ্যাংম্যানকে আমার প্রণাম জানিয়ে আমাদের এই ন্যাশনাল হোমিওপ্যাথিক ফোরাম অফ ইন্ডিয়া একজন মেম্বার যিনি এখন আমাদের মাঝে নেই, মিস্টার রণতোষ সাহা, ওনাকে শ্রদ্ধা জানিয়ে, এবং আমাদের সেন্ট্রাল কাউন্সিলের মেম্বার ছিলেন, এক্সিকিউটিভ বডির মেম্বার ছিলেন ডক্টর নারায়ণ দেবনাথ, উনিও আমাদের মাঝে নেই, ওনাকেও আমার শ্রদ্ধা জানিয়ে উপস্থিত যারা আছেন তাদের মাঝে আমাদের আজকের প্রেসিডেন্ট ডক্টর ডিএস ধর মহাশয়, সেন্ট্রাল কাউন্সিলের এক্স সেক্রেটারি আমার শ্রদ্ধেয় দাদা ডক্টর আশিস দত্ত, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি ডিরেক্টর, এক্স ডিরেক্টর ডক্টর অভিজিৎ চ্যাটার্জি, ডক্টর শহীদুল ইসলাম, যিনি এক্সিকিউটিভ বডির মেম্বার ছিলেন সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি, 3 টাইমস উইনার ছিলেন, আর ওয়েস্ট বেঙ্গলে আমি মনে করি যে সবচেয়ে অ্যাক্টিভ হোমিওপ্যাথি ওয়ার্কার, যার লিডারশিপে অনেক বড় বড় প্রোগ্রাম হয়। আর শ্রীমতী গোমতী দেবী, যিনি আসাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজে প্রফেসর আছেন, ওনাকে আমার নমস্কার ভালোবাসা জানিয়ে, উপস্থিত যারা ডাক্তাররা আছেন তাদের সবাইকে আমার নমস্কার জানিয়ে, আজকে বিশেষ কিছু বলার নেই, অনেক রকমের বক্তব্য হয়ে গেছে, কিন্তু যাই হোক যেটা আলোচনা এখন অব্দি হয়েছে তার উপরে বিশেষ করে আমার যেটা বলার আছে সেটা হলো যে ডক্টর সুভাষ সিং বলছিলেন যে একটা মান্থলি একটা সায়েন্টিফিক সেশন করার জন্য, ঠিক আছে। আমিও এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করছি যে যদি মৃণালদার সাথে যারা আছে কর্মকর্তারা, তারা যদি মান্থলি একটা সায়েন্টিফিক সেশন যদি করেন তাহলে খুব ভালো হয়। কেননা আমাদের এখানে 250-300 মতো ডাক্তাররা যারা আছে তারা মান্থলি একটা সিএবি টাইপের কিছু পেয়ে যায়, তাদের কিছু উন্নতি হবে। আমরা প্র্যাকটিস করছি, ঠিক আছে, রোজগার করছি, কিন্তু কন্টিনিউ একটা মেডিকেল এডুকেশন আমাদের দরকার আছে। এটা যদি মৃণালদার নজর দেয় তাহলে এটা খুব ভালো হয়। এটা আমার রিকোয়েস্ট, আরো অন্যান্য যারা কর্মকর্তা যারা আছেন তাদেরকেও আমি রিকোয়েস্ট করছি যে এটা করা উচিত। কয়েক বছর ধরে আমি এখানে আসি, প্রত্যেক বছর আসি, কিন্তু সায়েন্টিফিক সেশনটা একটু গন্ডগোল হয়ে যায়। তো এটার উপরে একটা বিশেষ করে মৃণালদাকে রিকোয়েস্ট করবো যে একটু নজর দিন, এটা করা খুবই দরকার আছে, ঠিক আছে। যদি মান্থলি একটা টাইম করে রাখে, একটা প্লেস করে যদি রাখে, তাহলে স্পিকারের অভাব হবে না। প্রত্যেক মাসে একটা না একটা স্পিকার কলকাতা থেকে বা অল ওভার ইন্ডিয়া লেভেলের স্পিকারকে পাওয়া যাবে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করে আনতে পারবো। কিন্তু এটা খুব বিশেষ দরকার আছে, এটা করা উচিত, যাতে কন্টিনিউ মেডিকেল এডুকেশন হয় আমাদের ডাক্তারদের মধ্যে, বা আমাদের হোমিওপ্যাথি যারা ছাত্ররা আছে তারাও খুব উপকৃত হবে। আমি আর বিশেষ কিছু করছি না, কারণ দুটোর বেশি সময় হয়ে গেছে। আমি মনে করি এখন লাঞ্চ টাইম, অনেকেরই হয়তো খিদে পেয়েছে। সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে, আমার নমস্কার জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করি। নমস্কার, খুব অল্প সময় বললেন, তো এবার আমি মঞ্চে রাখবো ডক্টর শহীদুল ইসলাম। উনি আস্তে আস্তে আমি ডক্টর শ্রীবাস্তবের জন্য একটা কথা বলি। আমি শিক্ষক ছিলাম, তো সাহিত্য আমার বিষয় ছিল, তো সেখানে আমাদের দুটো বিষয় শেখানো, পরীক্ষার সময় দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে এসে রাখা, অর্থাৎ রচনা লেখো, আরেকটা ছিল অ্যাপ্লিকেশন, অর্থাৎ ভাব সম্প্রসারণ করো, আবার সারাংশ। তো আমি ডক্টর শ্রীবাস্তবের বক্তব্য শুনে বললাম, কিন্তু অল্প সময়ের মধ্যে
এত তথ্য নির্ভর বক্তব্যের মধ্যে তিনি বোঝালেন উনি রচনার থেকে সারাংশ লেখাটায় বেশি নাম্বার পেতেন। রচনা লেখা থেকে সারাংশ লেখাটায় উনি অনেক বেশি নাম্বার পেতেন, কারণ বক্তব্য দীর্ঘায়িত করে বলার ক্ষেত্রে আমার অনেক সুযোগ আছে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বলার যে অ্যাবিলিটি, সেইটা আমি প্রমাণ দিলাম ডক্টর শ্রীবাস্তবের কাছে। তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং মঞ্চে আহ্বান করছি ডক্টর সাইদুল ইসলাম। ধন্যবাদ। একটু পরে আমাদের লাঞ্চ সেশন শুরু হবে, 8 ঘন্টা লাঞ্চ টাইম থাকবে, তারপর আমরা সায়েন্টিফিক সেমিনার শুরু করব। বক্তব্য রাখছেন ডক্টর শহীদুল ইসলাম। সর্বপ্রথমে আজকের উদ্যোক্তা যারা আমাকে এখানে আমন্ত্রিত করেছেন, সেই ন্যাশনাল হোমিওপ্যাথিক ফ্রম অফ ইন্ডিয়ার কর্মধার ডাক্তার মৃণাল চক্রবর্তী, তিনি আমার দাদা হিসেবে উনি আমার কাছে পরিচিত কর্তা। তো তাকে আমার সশ্রদ্ধ ভালোবাসার সব জানাচ্ছি, কারণ তিনি এই বয়সেও যেভাবে নিজেকে সংযত রেখে, অটুট রেখে সংগঠনকে উজ্জ্বলিত করে চলেছেন, এটা সত্যি খুব ভাবার কথা। কারণ ওনার সঙ্গে আমার এই কদিনে না হলে সৎখানিবার কথাবার্তা হয়েছে, কিভাবে হবে, কখন আসছে, কখন তুই ইয়া করে থাকবি, কখন বন্দি আসছে তাকে তুই নামাবি, কখন রামদেশিং স্যার আসছে সেখানে তুই থাকবি। তো 100 পার করে মনে আমার সঙ্গে ইন্টারাকশন খুব ভালো লাগছে, কারণ আপনারা প্রত্যেকেই এসছেন, যারা অনেক দূর থেকে এসছেন। আপনাদের যে লাঞ্চ প্রত্যেকের পেটে আনন্দ হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। এখন বক্তব্য শোনার মতো পজিশন আপনাদের নেই, তো কয়েকটি কথা বিশেষ করে ডাক্তার জিএস ধর, যিনি সভাপতি আছেন, তার সঙ্গে যারা বসেছেন প্রত্যেকে আমার সন্তত ভালোবাসা জানাচ্ছি। আর বিশেষ করে আজকে যে অনুষ্ঠানের নামকরণ, সেই সম্পর্কে একটি কথা আপনাদের সঙ্গে বলছি। আমার দাদা আছেন ভাস্কর, যিনি সকাল থেকে যেভাবে সুন্দরভাবে প্রত্যেক ভাস্করদের সহযোগিতা করে গেছেন, যেভাবে তিনি চালাচ্ছেন, এটা সত্যি খুব ভালো লাগছে আমার। গত 2 বছর 3 বছর ধরে আমার সঙ্গে আমার আলাপ, তারপর থেকে সম্পর্ক অনেক গভীর হয়ে গেছে। সেই সঙ্গে বলছি আজকে যে মঞ্চ এবং ব্যাস সভা, যাদের নামে একটা হচ্ছে রণদাস সাহা, সেই রণদাস সাহা আমার দাদা, আর একজনের নাম আছে নারায়ণ দেবনাথ, আমার ভাই। যতবার প্রোগ্রামে আসতাম অন্তত আমার পাশে বসিয়ে তার ফ্যামিলি, তার মেয়ে, তার ওর সঙ্গে পরিচয় করা, অন্তত শহীদুল আমি আর কতদিন থাকবো আমি ভাবতে পারছি না। আমার শারীরিক অবস্থা আমি বুঝতে পারছি না আর তুমি সঙ্গে কতদিন। বলতে বলতে দেখা গেল উনি আমাদের ছেড়ে চলে গেলেন, খুব কষ্ট লাগছে আজকে। গত অনুষ্ঠানেও আমার পাশে বসে অনেক কথা বলেছেন তার শরীর সম্পর্কে, তার ফ্যামিলি সম্পর্কে, কিন্তু আজকে তিনি আমাদের মধ্যে নেই। খুব কষ্টের কথা, লাগার কথা। আর একজনের কথা বলছি, তিনি আমার ভাই নারায়ণ দেবনাথ। ও কলকাতা কলেজ থেকে পড়ে গেছে, আমার অনেক জুনিয়র, কিন্তু আমার পরিচয় হয় সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিতেই। আমি যখন 2000 সালে নির্বাচিত হয়ে হোমিওপ্যাথি সদস্য হিসেবে পশ্চিমবঙ্গে দিল্লিতে পৌঁছাই, তার বেশ কয়েক মাস পরে ও আসাম থেকে জিতে এসে দিল্লিতে আসে। তখন থেকে আমার গুরু পরিচয়, এবং তারপর থেকে 14 বছর আমাদের দুজনের যে নিবিড় সম্পর্ক। তো প্রত্যেকটা মিটিং এ আমাদের ঘর একটাই থাকতো এবং আমরা দুজনে এক জায়গায় থাকতাম। মানে সেই সম্পর্কের কথা আমি আজকেও বলতে পারছি না। নারায়ণ নেই আমাদের কাছে, কমতি দেবী তার সহধর্মী এসছে। আমার এতটাই খারাপ লাগছে, আমি নিজেকে বুঝাতে পারছি না যে আজকে নারায়ণ ছাড়া অনেক জুনিয়র, কয়েক বছরের জুনিয়র সে আমাকে ছেড়ে চলে গেল। মর্মান্তিক কাণ্ডে জীবন ছেড়ে চলে গেছে।
যে ভাষাটা আপনাদের সামনে বলতে পারছি না। আমি চাই হোমিওপ্যাথির স্বার্থে, হোমিওপ্যাথির জন্য এবং হোমিওপ্যাথিকে অগ্রগতির জন্য যা যা করার দরকার আমরা সবাই একসঙ্গে চলে যাতে আগামী দিনে হোমিওপ্যাথির সুরক্ষা করা যেতে পারে। আপনারা শুনেছেন সমস্ত বক্তব্য আমি ভুল করে বলছি না, তবে একটা কথা আমি বলে যাচ্ছি, সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি ছিল এখন এইচ থেকে আরম্ভ করে এনসিএইচ, ন্যাশনাল কাউন্সিল ফর হোমিওপ্যাথি হয়েছে। যে নতুন ভাবে রেজিস্ট্রেশন করানোর পদ্ধতি শুরু হয়েছে, এই ব্যাপারে অনেকেই আমাকে ফোন করেন, ফোনের পর ফোন করেন, কিভাবে করবো, কেন এটা করা হচ্ছে, এই সম্পর্কে কাউন্সিলের বলে গেছে। তবে আমার একটা আছে, কতবার মানুষকে হ্যারাসমেন্ট করা যাবে। আজকে অনেক বয়স্ক মানুষ, যারা 70-75 বছর বয়স আছে, তারা কতবার কাউন্সিলর একবার কাটতে হচ্ছে না, আবার করতে হচ্ছে না। এই প্রসেসটাকে কবে শেষ হবে সেটা আমরা বলতে পারবো না। 4 লক্ষ ডাক্তারের ভিতরে এখন 1 লক্ষ ডাক্তারও রেজিস্ট্রেশন করার নেই নতুন প্রসেসে। তো এই ব্যাপারে আমাদের ভাবতে হবে যাতে যত সহজ উপায়, বিশেষ করে যারা অনেক বয়স হয়ে গেছে, যাদের হাঁটা চলার ক্ষমতা নেই, তাদেরকে কনসালটেশন গুলো করতে হবে, এগুলো মানা যাচ্ছে না। আমরা চেষ্টা করব যাতে এই প্রক্রিয়াতে কতটা সহজ সরল ভাবে এগিয়ে নিয়ে যায় সেদিকে আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে। আমি আর বেশি কিছু বলছি না। বিশেষ করে আজকের এই ন্যাশনাল হোমিওপ্যাথি ফোরামের অফ ইন্ডিয়ার কর্ণধার ডাক্তার মৃণাল সরকার, ডাক্তার সুশান্ত মন্ডল, যারা আমার খুব প্রচন্ড কাজের, সুশান্ত দা তো আমার 2-3 বছর সিনিয়র আমার কলেজে, তার সঙ্গে যারা আছে তাদের প্রত্যেককে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপাতত আহারের সময় লাঞ্চ টাইম, 8 ঘন্টা পরে আমরা আবার সায়েন্টিফিক সেমিনার শুরু করব। ততক্ষণে আপনারা আপনাদের লাঞ্চ করে নিন। বক্তা বক্তব্য তুলে ধরতে সুন্দরভাবে বলবার জন্য আপনি বলেন, আমি বলে বলে আপনি বলেন যে এরপরে সত্যিই পারবো না, যদি এরা একটু এগিয়ে না আসে পারবো না। আমার হোটেলের দোতলাটা অনেক উঁচু। ও আমাকে বললো, আমাকে ডাকি চলে আসলে কেন করে না, কি করবো, ডেকেছি আসাম থেকে, সে আমার কাছে চলে এসেছিল। সত্যি বলছি নাকি আমার, আমি চলে এসেছি নিজে কথা বলছি। এজেন্ডাগুলো ছিল এবং সবগুলোই হোমিওপ্যাথির সমস্যা সংক্রান্ত, এবং তার থেকে আমরা বেরিয়ে আসা পথ খোঁজার জন্য আজকে এই হোমিওপ্যাথি ডাক্তারদেরকে আমরা ডেকেছিলাম। সেটা ধরুন, হোমিওপ্যাথি একটা ক্রনিক সমস্যায় ভুগছে দীর্ঘদিন থেকে। সে সমস্যাটা কটা ভাগে যদি আমরা ভাগ করি, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আপনার কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের হোমিওপ্যাথি সম্পর্কে বিমাতৃ সুলভ আচরণ, এবং সেটা আজকের থেকে না, দীর্ঘদিন থেকে আমরা হোমিওপ্যাথরা এই সমস্যাটায় ভুগছি। আপনার সরকারি অনুদান নেই, যার জন্য সরকারি অনুদান না থাকলে কলেজের পরিকাঠামো সুষ্ঠুভাবে চালানো যাচ্ছে না। আর যদি পরিকাঠামো সুষ্ঠু না থাকে তাহলে ভালো স্টুডেন্ট হোমিওপ্যাথিতে আসবে না, আর ভালো স্টুডেন্ট যদি না আসে ভালো হোমিওপ্যাথ তৈরি হবে না।
যারা আসবে তাদের যদি আপনার পড়তে এসে তারা যদি সমস্যায় ভোগে, ভালো টিচার না পায়, তাহলে ভালো হোমিওপ্যাথি ডাক্তার তৈরি হবে না। পাশ করার পরে তারা চাকরি পাবে না। আপনার দীর্ঘদিন ধরে এই উদাসীনতার কারণটা কি আপনার কি মনে হয়? উদাসীনতার আপনি তো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন, একের পর এক বছর এইভাবে দায়িত্বভার নিয়ে কনফারেন্স করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে উদাসীনতার কারণটা কি মনে হয়? উদাসীনতার কারণ, আমি সুদূর অতীতে যাব না, বর্তমান পরিস্থিতির উপরে বেশ করে যেটুকু আমাদের মনে হয়, ধরুন হোমিওপ্যাথি এই যে সমস্যাটাতে ভুগছে তার জন্য আয়ুষ মন্ত্রক তৈরি করা হয়। হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি, সিদ্ধাই, কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার আয়ুষ বলতে ওরা আমাদের মনে হয় মিন করে একমাত্র আয়ুর্বেদিককে। যা কিছু আনুকূল্য, যা কিছু পরিকাঠামো, যা কিছু অনুদান, সব কিছুই বেশিরভাগটাই চলে যাচ্ছে আয়ুষে। হোমিওপ্যাথি সেখানে কিন্তু প্রচণ্ড অবহেলিত। আগেও আমরা যে কারণে আয়ুষ দপ্তর করা হলো, সেই সমস্যাটা কিন্তু সমাধান হলো না। অথচ দেখুন এই যে আপনার ধরুন মানুষের চিকিৎসা করার কথা, রোগী, হোমিওপ্যাথি কিন্তু 40% টোটাল যা পেশেন্ট তার 40% কিন্তু হোমিওপ্যাথি ডাক্তাররা ট্রিটমেন্ট করে। এবং আপনি এখন বলবেন আমি সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা তৈরি করব, সবার দুয়ারে সার্বজনীন চিকিৎসা পৌঁছে দেবো, আর সেক্ষেত্রে আপনি প্ল্যানিং করবেন যে প্যাথিটা 40% রোগীদের ট্রিটমেন্ট করে, যে প্যাথিটা আপনার রোগ আরোগ্যের নিদান দেয়, যে প্যাথিটা আপনার দাবি করে যে আমরা রোগ নির্মূল করতে পারি, সারাতে পারি, সেই প্যাথিটাকে বাদ দিয়ে আপনার প্ল্যানিং করবে। স্টুডেন্টদের জন্য আপনার কি বার্তা থাকবে এই চিকিৎসা শাস্ত্রে আসার জন্য? স্টুডেন্টদের যারা বারবার বিভিন্ন ক্ষেত্রে অ্যালোপ্যাথিকের দিকে ঝুঁকে যাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিকের দিকে আছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা দেবে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে স্টুডেন্টদের উদ্দেশ্যে? আমরা স্টুডেন্টদের কাছে এই বার্তা দিতে চাই, এবং সেটা হচ্ছে গিয়ে এটা একজন হোমিওপ্যাথি ডাক্তার, আমি শুধু ন্যাশনাল হোমিওপ্যাথি ফোরামের প্রেসিডেন্ট হিসেবে না, একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে আমার যেটা অবজারভেশন, আমি যেটুকু শিখেছি, আমি যেটুকু আমার পূর্বসূরীদের কাছ থেকে জেনেছি, যে একমাত্র প্যাথি যে বলতে পারে যে আমি রোগ সারাতে পারি। সুতরাং আজকে ধরুন মডার্ন সায়েন্সে যেটা হচ্ছে, যত দিন যাচ্ছে আজকে যে মেডিসিনটা কাজ করছে 5 বছর পরে সেই মেডিসিনটা কাজ করছে না। একটা মেডিসিন আমি অ্যাপ্লাই করলে একটা রোগ ছাড়াতে গিয়ে আমি 3টে নতুন রোগের শরীরে জন্ম দিচ্ছি। হোমিওপ্যাথি করতে এলে এইটুকু অন্তত অ্যাসিওর করা যায় যে আমি একটা রোগীকে আমার সাধ্যমতো সারানোর চেষ্টা করব। আর দ্বিতীয় অ্যাসুরেন্স যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে আমার মেডিসিনে আপনার কোনো শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে না, মানে সাইড এফেক্ট কিছুই হচ্ছে? সাইড এফেক্ট কিছু নেই। আজ থেকে 200 বছর আগে যে আর্নিকা দিয়ে আমরা ব্যথা কমিয়েছি, যে আর্নিকা দিয়ে আপনার ব্যথার ট্রিটমেন্ট করেছি, সারিয়েছি, 200 বছর পরেও কিন্তু আমাদের সেই মেডিসিন আর চেঞ্জ করতে হয়নি। 200 বছরে এখনও আর্নিকা দিলে চোট পেলে আর্নিকা কাজ করে। মানে মানুষের হয়তো যে ধারণ শক্তি, তাদের যে ইমিউনিটি পাওয়ার হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু মেডিসিনের কোনো পরিবর্তন হয় না হোমিওপ্যাথিতে। কেননা আমাদের প্যাথিতে পোটেন্টাইজ করে মেডিসিনটা এমন একটা ফর্মে নেওয়া যায় যে ফর্মে আপনার আমরা তো
রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি। সিমটম আগেও যা ছিল, সিমটম এখনও তাই আছে। ব্যাকটেরিয়া তার চরিত্র পরিবর্তন করতে পারে, যার জন্য অ্যালোপ্যাথি মেডিসিন বারবার চেঞ্জ হচ্ছে। একটা মেডিসিন রেজিস্ট্যান্স হয়ে গেলে আরেকটা মেডিসিন নতুন করে ভাবতে হচ্ছে। সুতরাং আজকে ব্রায়োনিয়া যা দিলে আমরা জ্বর 200 বছর আগে সারিয়েছি, ব্রায়োনিয়া দিয়ে 200 বছর পরেও আমরা জ্বর সারাই। অ্যাসিডিটির প্রবলেমে 200 বছর আগেও আমরা নার্স দিয়ে ট্রিটমেন্ট করেছি, 200 বছর পরেও আমরা সেই নার্স দিয়ে ট্রিটমেন্ট করি। তাই এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা ছাত্রদের আসতে এই জন্য বলবো যে তোমাকে বারবার করে ভাবতে হবে না যে আজকে আমি 2025-এ যে ওষুধ দিয়ে আমি ট্রিটমেন্ট করছি, আমার মাস্টারমশাইরা যে ওষুধটা আমাকে শেখালেন 5 বছর পরে আমাকে বলবে না ওটা দিও না, ওটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, কাজ করবে না। সেইটা অন্তত হোমিওপ্যাথ ডাক্তারদের সেই সমস্যায় ভুগতে হবে না। আজকে তুমি যে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট শুরু করবে, তোমার দিনের জীবনের শেষ সময়ে এসেও তোমাকে কিন্তু সেই অসুখে সেই মেডিসিনটা দিয়েই তুমি ট্রিটমেন্ট করতে অর্থাৎ কেরিয়ারের শুরু যেটা দিয়ে হয়েছে, কেরিয়ারের শেষ সেই মেডিসিন দিয়ে সেই মেডিসিন দিয়েই তুমি করতে পারবে। থ্যাংক ইউ। আজকে তোমাকে ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ উপরে ডিপেন্ড করে ট্রিটমেন্ট করতে হবে না। তুমি যতটুকু জানবে সেই জ্ঞানের উপরে তুমি ট্রিটমেন্ট করতে পারবে। একটা একেবারেই স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি। সেই জন্যই বলবো নতুন প্রজন্মের ছাত্রদের হোমিওপ্যাথি পড়তে হবে। আজকে এই কনফার্মেশনে প্রায় কতজন চিকিৎসক উপস্থিত ছিলেন টোটাল অল ওভার ইন্ডিয়া থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে, যদি আমাদের আনুমানিক এখানে রেজিস্ট্রেশন কতজন চিকিৎসক করেছিলেন? আমাদের এখানে এসছেন ধরুন দুবাই থেকে এসছেন, মণিপুর থেকে এসছেন, আসাম থেকে এসছেন, ঝাড়খণ্ড থেকে এসছেন, ত্রিপুরা থেকে এসছেন। তো আমাদের টোটাল আমাদের উপস্থিত 350। থ্যাংক ইউ। তবে একটা কথা বলি, আমি আমাদের ওষুধে কাজ, হোমিওপ্যাথিতে কাজ করে এটা আপনারা সবাই জানেন, যারা হোমিওপ্যাথি করেন না সবাই জানেন কাজ করে। দেখুন আমরা সবাই জানি ব্লাড সাবস্টেন্স যেটা আছে 7টা সোর্স থেকে ব্লাড সাবস্টেন্স আসে, এটা আমরা সবাই জানি। এর নিয়ে বলার কিছু দরকার নেই। কিন্তু মেন সোর্স হলো বোটানিক্যাল কলেজ, অর্থাৎ বিভিন্ন গাছগাছালি থেকে এই ওষুধ পাওয়া যায়। একটা ওষুধ গোয়েকাম, আপনারা অনেকে জানেন ওষুধটা খুব প্রয়োজনীয় ওষুধ। আপনার হয়তো ওষুধটা এখন কোথাও কোথাও হয়তো ক্ষেত্রে হয়তো অনেকে দিচ্ছেন, কিন্তু আমি পরিষ্কার করে বলছি, আপনি যদি এই ওষুধটা যদি পান, বিশেষ যদি লোয়ার পটেন্সি মাথা পিঠে যদি পান কেনেন কলেজে, আপনারা কখনোই ঠিক ওষুধ পাচ্ছেন না। কারণ হলো তৈরি বন্ধ হয়ে গেছে, তৈরি করা যাবে না। গোয়েকাম ওষুধ তৈরি হয় গাছ থেকে, একটা গাছের লক পুরো মুড়িটা থেকে গরম করে ওষুধ বের করতে হয়, অর্থাৎ তার জন্য গাছটা কেটে ফেলতে হয়। এটা গাছটা শুধুমাত্র আমেরিকাতে পাওয়া যায়, আমেরিকা নর্দার্ন আমেরিকার সাইডে পাওয়া যায়। একটা গাছ গ্রো করতে অন্তত 100 বছর সময় লাগে। গাছটা প্রায় 70-80 ফুট উঁচু গাছ। গাছ কেটে কেটে গাছ কমে গেছে, প্রায় শেষ হয়ে গেছে। আজকে গভর্নমেন্ট বলেছে যে না, এই গাছটা কাটা যাবে না, কাটতে দেওয়া হবে না। গাছটা যদি না পাওয়া যায়, যদি রেজিন বের না করা যায়, কত ওষুধ হবে? এটা সেই গাছটা ছবি। এর থেকে ওষুধ পাওয়ার জিনিসটা বের করতে গেলে সমস্ত গাছটা কেটে ফেলে রক্তগুলোকে গরম করতে হবে, এক থেকে আরেক থেকে রেজিনটা বেরিয়ে আসবে, তবে সেই ওষুধ তৈরি হবে। দেখুন এখন এই যে গাছটা কাটা, সম্পূর্ণ সাইটে থাকা ইন্টারন্যাশনাল কনভেনশন আছে, যারা এই ইন্ডিজিনাস স্পিসিস নিয়ে কাজ করে, তারা বলছে যে এই গাছকে আর কাটা যাবে না। আপনারা যে ওষুধ পাচ্ছেন, যদি গোয়াকামকে মাথাতে বা লোয়ার যদি পান, ভেবে দেখবেন কি করে পাচ্ছেন। জেনুইন গোয়াকাম রেজিন ইজ দ্যারফর নট অ্যাভেলেবল এনিমোর। হাই গ্যাস্ট্রিস একটা খুব প্রয়োজনীয় ওষুধ আপনাদের। আপনি জানেন এখন হাইড্রাসিস একটা রুট থেকে তৈরি হয়। রুটের দাম কত? রুটের দাম
এই মুহূর্তে মানে ভারতে গেলে প্রায় 45 থেকে 50,000 টাকা কেজি ওষুধ তৈরি করা যাবে। তো আপনি যেভাবে ওষুধ পাচ্ছেন দেওয়া সম্ভব এই হাইড্রাসিস থেকে। একই কথা, হাইড্রাসিস শেষ হয়ে এসেছে প্রায়, মাঝখানে হাইড্রাসিস বন্ধ করে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে সাইটিস আটকে দিয়ে হাইড্রাসিস একটু হাইড্রাসিস আনা যাবে না। এখন ভাই কাল্টিভেশন করার চেষ্টা হচ্ছে, যদি গ্রো করে তবে হয়তো হাইড্রাসিস আবার পাওয়া যাবে। এই হাইড্রাসিস গাছ due to effort of naturalists, number of hydrosis can grow in last decade. लोग এটাকে সাইন্টিফিক চেক করে দিয়েছে। एक बात करबो হ্যাঁ। 50 करके हम थोड़ी के ऑटो में है अपने से ले रहे हैं, हम थोड़ी ले रहे हैं। খুব কম জিনিস তো ক্যান্সার তো বাড়িতে আমরা সবাই বাড়িতে অনেকেই ব্যবহার করেন, পুজোর জন্য ব্যবহার করেন ক্যান্সার। ক্যান্সার নিয়ে প্রবলেম আছে তো। আপনারা পুজোর জন্য বাজারে যে ক্যান্সার পাওয়া যায়, ক্যান্সার কেনা হয় কেনে, সেগুলো ওষুধ তৈরি করা যায় না। সেই ক্যান্সারটা সিনথেটিক ক্যান্সার। আমাদের ওষুধ তৈরির জন্য যে ক্যান্সার লাগে, ক্যান্সার ন্যাচারাল হয়, যে গাছের পাশে ক্যান্সার পাওয়া যায় গাছ ঠিক হয়ে যায়। গাছ কেটে ফেলতে হবে, গাছের মধ্যে কাণ্ডের মধ্যে ক্যান্সার জমে থাকে, ক্যান্সারটাকে বের করতে হবে। এটা হলো ক্যান্সার ট্রি। জাপান এবং নর্দার্ন সাইড অফ চায়না যে গাছটা করে জমি না, এই গাছও আর কাটা এক্সেপ্টেড গাছ বলে ওই দেশে কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের ন্যাচারাল ক্যান্সার অপারেট লাইক সিন ফুড অফ ক্যান্সার ট্রি which is usually grows in Japan. Cutting of camphor tree is now restricted. Where from? Or future supply of camphor? আচ্ছা, এবার গাছের দিয়ে অ্যানিমালজিতে কথা বলি একটু বলি। যে গাছ তৈরি অ্যানিমালজি থেকে তৈরি হয় এবং একটা মধ্যে প্রথম বলি অনেক এই কথাটা এটা অনেক দেখাতে বলেছি। ক্যান্থারিস আপনারা ওষুধ পেতে পারেন না, পেতে পারেন না কারণ ক্যান্থারিস কি থেকে তৈরি? ক্যান্সার তৈরি করা হতো ক্যান্সার স্নাইডিকা রেসিপিটর বলে একটা মাছি। এই মাছিটা পাওয়া যেত শুধুমাত্র স্কিনের উপর পর্তুগালে। আজকে কার্ডিসাইড খেলায়, ইনসেক্টিসাইড খেলায় মাছিটা অলমোস্ট এক্সিট পাওয়া যাবে না। আর ক্যান্সার মাছি যদি পাওয়া না যায় তাহলে কি করে ওষুধ তৈরি হবে? হচ্ছে তৈরি, তাই ওষুধ পাওয়া যাচ্ছে না। কি থেকে তৈরি করছে ওষুধটা তৈরি হতো? মাইলারটিস বলে একটা সম্পূর্ণ অন্য একটা আমি একবারে সব একটা এক্সপিরিয়েন্স যখন ক্যান্সার পাওয়া যাচ্ছে, আসলে অন্ততপক্ষে 15 বছর ধরে ক্যান্সার পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের অনেক সময় কাঁচা ইউরোপ থেকে বহু কাঁচা আনতে হয়। জার্মানি থেকে এখন জার্মান সরকার বললে তোমরা কাঁচা ক্যান্সার সাফার ক্যান্সার দেবো, খুব ভালো কাঁচা ক্যান্সার দিতে পারো, খুব ভালো কাজে লাগবে আমাদের। তা বললাম যে ক্যান্সার পাওয়া যাচ্ছে না, স্যাম্পল পাঠাও একটু ক্যান্সার। তারা একটা ক্যান্সার স্যাম্পল পাঠিয়ে দিলে আসার পর দেখলাম মাসিটা হলো, আমি আগে দেখাই আপনাকে ক্যান্সারের চেহারা। এটা ছিল ক্যান্সারের চেহারা, এটা স্কিনে পাওয়া যায় এবং রংটা হলো সবুজ। দিস জেনুইন ক্যান্সার। আমরা জানি যে দেশে পুরুষ হলো সেটা এই পোকাটা, এই পোকাটা আমাদের দেশের পোকা। আমাদের দেশে ইন্ডিয়াতে নির্দিষ্ট অঞ্চলে এই পোকাটা পাওয়া যায়। এটা মাইলারটিস একটা। এই পোকাটার মধ্যে ক্যান্সার হয়েছে, ক্যান্সারের কিছু প্রপার্টি আছে। ক্যান্সার গায়ে লাগলে ফোসকা হয়, এই পোকাটার রস গায়ে লাগলে ফোসকা হয়। এই পোকাটাতে ক্যান্সারাইজিন বলে একটা কম্পাউন্ড আছে, এটা ব্যবহার করা হয়, ক্যান্সারের মধ্যে আছে, সেটা বের করা হয়। এই পোকাটা নিয়ে গিয়ে সবাই ক্যান্সার করে চালাচ্ছে এবং আমাদের জন্য জার্মানির জন্য চলে গেছে। তারা আমাদের বলছে আমি তোমার এই পোকাটা ক্যান্সার করে দিচ্ছি। আমরা বললাম তোমরা আমাদের দেশের পোকা নিয়ে গিয়ে আবার আমাদের সাথে করবে, একই জিনিস। কোন ক্যান্সার নয়, ছোটদের ক্যান্সার নয়, এটা মাইনরিটি। কিন্তু জানবেন আপনি ক্যান্সার করে যদি কোনো ওষুধ দিয়ে থাকেন
সরকারি ব্লাড কথা বলছি, সরকারি ইন্ডাস্ট্রি তৈরি করা হয়েছে। এগুলো প্রুভিং হয়নি, কিন্তু যেটা আমরা ট্যাক্সের উপর সমান কাজ করে বলবো, সত্যি সত্যি বলতে ঠিক আছে, এটা করে না। গ্লাটা ওরিয়েন্টালিস্ট, এটা 800 লাখ, কি মুশকিল, এটা নিয়ে আবার কথা বলবার কি আছে এখন? আসলে অভাব আছে আমাদের দেশে, আসলে কোনো অভাব আছে? আসলে যন্ত্রের দাম পৃথিবীর ওপর অনেক খেতে, তাহলে এটা নিয়ে কথা বলবার কি আছে? কথা বলার আছে। ওষুধ তৈরি করতে গেলে একটা দুটো আসলে আসবে না, কয়েক কেজি আসলে দরকার। কি করে কয়েক কেজি আসলে জোগাড় করবেন? সেই জন্য সাপ্লায়ার আছে, সাপ্লায়ারকে বলা হলো সাপ্লায়ার পসিবল ক বস্তা লাগে আসলে করে নিয়ে দিয়েছি, এনে দেখি তারা আসলে আসলটা কি করে জোগাড় করেছেন বলতে পারতে হবে। আসলে জোগাড় করেছেন এই যত জায়গায় যত তেলের গোডাউন বা ডালের গোডাউন আছে সেখানে প্রচুর আসলে স্প্রে করা হলো, সেই গোডাউনে স্প্রে করে আসলেগুলো মরে গেল, ছাড় দিয়ে বের করে নিয়ে এসে শুকিয়ে ভালো শুকিয়ে দিয়ে তারা এনে দিলেন, তারপর আসলে এনে দিয়েছেন, টাকা এনে দিয়েছেন। ওষুধ তৈরি করা হবে তো তাকে উচিত হবে তো করা। আমরা ওষুধ তৈরি করবো না বিষ তৈরি করবো, বুঝে থাকবে। আরশোলা পেতে গেলে লাইভ আরশোলা কানেক্ট করতে হবে, করে আপনাকে ঠিক করে মানুষ মানে করতে আছে, ঠিক করে মানুষ লাইভ আরশোলা যদি আপনাকে বলা হয় আমাকে 5 কেজি লাইভ আরশোলা এনে দাও, আপনি তো হ্যাঁ বুঝে নেবেন জ্যান্ত আসলে এনে তাকে মেরে ওষুধ তৈরি করতে হবে। আর ওষুধ সিপিয়া আমাদের খুব প্রয়োজনীয় ওষুধ, প্রয়োজনীয় ওষুধ ভালো হয়, পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? সামনে বসে আমি দিল্লিতে কয়েকটা গভর্নমেন্ট কমিটির সঙ্গে হয়তো সংযুক্ত আছি, সিসিআইএর সঙ্গে যুক্ত আছি আমি, সেখানে অ্যাডভাইজার ভূমিকা দেখলাম, বললেন ভয় এখানে আমরা সিপিআর দিয়ে ব্যবহার করছি, ওষুধ কাজ করছে, আমি দেখলাম যে সিপিআর সিমটম রয়েছে পেশেন্টের, সিপিআর দিয়ে ব্যবহার করছে, ওষুধ কাজ করছে না, কি হতে পারে বলো? আমি আজকে থেকে আমি তোমার দিয়ে আমি থাকিয়ে দেবো কলকাতায় সিপিআর তাও কাজ করে না, দেওয়ার পর তারা বললেন হ্যাঁ সুন্দর কাজ করে, সিপিআর সিমটম খুব ভালো কাজ করে, এখানে সিপিআর কাজ করছে না কেন? সিপিআর নিয়ে প্রবলেম হলো, এটা হলো সিপিআর কাকে ফিস, এর ইন গ্ল্যান্ড থেকে ওষুধ তৈরি করতে হয়। এই কাঠের ফিসটাতে কিন্তু ওষুধ তৈরি হবে না, কাঠের ফিসটা যখন ধরা হয় তখন সে নিজের প্রোটেকশন জন্য ইনটা স্প্রে করে বের করে দেয়, ফলে আমরা যখন কাঠের ফিস ধরে ইন গ্ল্যান্ড বের করার চেষ্টা করি তো তার মধ্যে কোনো ইন থাকে না, সেটা ওষুধ কি তৈরি করা হবে? হবে না ওষুধ তৈরি। এমন ভাবে এটা ধরতে হবে যাতে ইঙ্ক স্যাকটা সম্পূর্ণ ইঙ্ক স্যাক পাওয়া যায়। বাজারে সিপিআর আপনারা জানেন যে সিপিআর ফটোগ্রাফি কথা শুনেছেন, সিপিআর ফটোগ্রাফি সিপিআর পাওয়া যায়, সেটা माइनस कर देते हैं। আমাদের ওষুধ তৈরি করার জন্য প্রপার সিপিআর কালেকশন তার পদ্ধতি একটা আছে। আর কাঠের ফিস বলা হয়েছে অনেক রকম ভ্যারাইটি কাঠের ফিস আছে, কোন কাঠের ফিসের সায়েন্স একটা নিয়ে ওষুধ তৈরি করতে হবে এটা একটা গবেষণার বিষয়, দেখে করতে হবে। আমরা ব্যবহার করতে জানি না, এক সময় অনেক ডাক্তাররা বলেছিল আরে নিভাইটিস দিতে পারছো না, আমরা চিকিৎসা করবো কি করে? বলতে হয়েছে নিভাইটিস পাবেন কোথা থেকে? নিভাইটিস নেভিটিকা একটা বিড়াল, আমেরিকায় পাওয়া যায়, বিড়াল হচ্ছে বিড়াল, এর অ্যানাল গ্ল্যান্ডের পাশে একটা গ্ল্যান্ড থাকে, তার প্রোটেকশনের জন্য সেটা স্প্রে করে, রক্ত ধরতে গেলে সে ওইটা স্প্রে করে, তাকে বিষাক্ত লিকুইড স্প্রে করে, লিকুইডটা ওই অ্যানাল গ্ল্যান্ডে থাকে, আর এই বিষাক্ত লিকুইডে আমাদের হেপাটাইটিস সোর্স। তা বিড়ালটা ধরতে গেলে যদি সে অ্যানাল গ্ল্যান্ডকে স্প্রে করে দেয় তাহলে অ্যানাল গ্ল্যান্ডটার পুরো থাকবে না কিছু, ওষুধ পাবো কি করে? নিয়ম হলো এটা ধরতে গেলে একটা যন্ত্র আছে, গিলোটিনের মতো যন্ত্র, বিড়ালকে খেতে দেওয়া হয়, খেতে আসে সঙ্গে গিলোটিন করে কেটে দেয় বিড়ালকে, তো মেরে ফেলা হয়, তাই সে স্প্রে করার সুযোগ কোনো হয়, তারপর সেই গ্ল্যান্ড থেকে ওষুধ বের করতে হবে।
আজকের দিনে কি এরকম ভাবে মেরে ফেলা সম্ভব? দ্বিতীয় এন্ডিকার স্পিসিস একেবারে সম্ভব না। যে কারণে এই ওষুধ কালেকশনটাই প্রায় বন্ধ। যেরকম এখন পাওয়া যায় না বলবো না, এখন পাওয়া যায়, কিন্তু আপনি তো কালেকশন করা যাচ্ছে না। For getting the secretion of the plant, wild cats will be instantly evacuated. Otherwise, it emits and sprays the poisonous fluid for its circulation. Cat is becoming extinct, and its for its prevention, killing of the cat is now prohibited. Nothing effects popping up. Apis mellifica. মৌমাছি এই আসলে একটু সহজই মৌমাছি প্রচুর পাওয়া যায়। মৌমাছির ওষুধ তৈরি করবো আমরা, অসুখ অভাব কোথায়? মৌমাছি কোনো অভাব নেই। আচ্ছা বলুন তো, আপনার মৌমাছি দেখেছেন সারা বছর দেখেছেন, বর্ষাকালে কোনো মৌমাছি কি কামড়ায় কাউকে? কারো এক্সপিরিয়েন্স আছে কোনো? অন্য সময় মৌমাছি কামড় খেয়েছেন, হয়তো কেউ খেয়েছে। বিশেষ করে এই বসন্তকাল শীতের শেষে বসন্ত গ্রীষ্ম প্রথম এই সময় মৌমাছি কামড় প্রচুর খেয়েছে, কিন্তু বর্ষাকালে কোনো মৌমাছি কামড়ায়, কারণ তখন মৌমাছি ডরমেন্ট কন্ডিশনে থাকে, তার বিষ তখন থাকে না। মৌমাছির থেকে আমরা মৌমাছি দরকার নেই, আমার দরকার হলো মৌমাছির বিষটা। মৌমাছি থেকে বিষ বের করতে হবে। যে মৌমাছিটার মধ্যে বিষ নেই, সেই মৌমাছিটা নিয়ে বিষ ওষুধ তৈরি করে কোনো লাভ নেই। করতে হবে কখন? যে মৌমাছির বিষ আছে। আর তারপরে মৌমাছির বিষ কোথায় থাকে? মৌমাছি হুলে থাকে। দেখে আমরা একটা করে মৌমাছি ধরে একটা করে হুল বের করে দিয়ে তার থেকে বিষ বের করবো না, তো নয়। তার পদ্ধতি আছে না। তার জন্য জ্যান্ত মৌমাছি দরকার। সেই জ্যান্ত মৌমাছি থেকে সেই বিশেষ পদ্ধতি প্রয়োগ করে তার বিষ বের করতে হয়, বের করে ওষুধ তৈরি করতে হয়। কিন্তু আমি যদি মৌমাছি জ্যান্ত না থাকে, যদি মরা মৌমাছি যদি হয়, তার থেকে বিষ বের করা যাবে না। আবার মৌমাছি যদি বিষ যদি নাই থাকে, তার সে মৌমাছি কাজে আসবে না। তাহলে মৌমাছির ঠিক সময় সিজনে মৌমাছি এবং তার মধ্যে ওষুধ তৈরি করার যে বিশেষ পদ্ধতি, সেই পদ্ধতি মেনে তবে বিষ বের করতে হবে, তবে সে বিষ কাজ, সে ওষুধ কাজ করবে। মিনারেলজি আসি, আবার বিভিন্ন খনিজ পদার্থ, সেখানে কি অসুবিধা হতে পারে? হেকলা লাভা আপনারা অনেকে ব্যবহার করেন, প্রায় দেখবেন বহু বিজ্ঞাপন দেখবেন, অনেকে হেকলা লাভা দিয়ে ওষুধ তৈরি করছেন, বিশেষ করে দাঁতের মাজন তাদের তৈরি করছেন, হেকলা লাভা ইউজ করে নাকি খুব নাকি ভালো কাজ করে। আচ্ছা হেকলা লাভাটা কি জিনিস জানেন? এক সময় হেকলা লাভা আমরা জোয়ার করতে পারি না, পাওয়া সম্ভব নয়, কেন করে বলছি। ইউরোপ থেকে আমাদের কাছে অফার এলো, লোকে এসে গেল, দেখো হেকলা লাভা আপনার শুনেছি, হেকলা লাভা দেবো কত না, হেকলা লাভা কবে দিতে পারবে? হ্যাঁ দেখো তো, তার বের করতে সুন্দর সাদা কতগুলো কি জিনিস এটা? কারণ লাভা হেকলা থেকে মন হেকলা থেকে লাভা থেকে লাভা কেটে তুলে আনা হয়েছে, তো হেকলা লাভা অভাব কোথায়? তারা জানেন না হেকলা লাভাটা কি জিনিস, বা আমরা যারা ওষুধ তৈরি করে তারাও মধ্যে অনেকেই জানি না হেকলা লাভাটা কি জিনিস। যেহেতু হেকলা লাভা কি জিনিস, literature says the final ash which lay on the pastures of distant localities was particularly deleterious, while the gross ash near the mountain was inert. অর্থাৎ হেকলা লাভা লাভাই নয়, অ্যাশ। আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুৎপাত হয় তখন ছাই বেরোয়, সব ছাই কিনে চলবে না, ছাইটা হালকা ছাই ঘুরে ঘুরে উড়ে গেছে, সেই ছাইটার মধ্যে টুরিং হয়েছে, সেই ছাইটাই কাজ করে। কাছাকাছি ওটা ছাই পড়েছে, সেই ছাই কোনো কাজে আসবে না। মাউন্ট হিটলার এক্সপ্লোশন হয়েছিল প্রায় 150 বছর আগে। তখন সেই কিছু প্রায় অ্যাশ কালেকশন ছিল, সেই প্রায় আজকে ওষুধের জন্য টুরিং তৈরি হয়েছিল। আজকে সেই প্রায় অ্যাশ পাওয়া একটাও সম্ভব। এটা হল মাউন্ট হিটলার, আইসল্যান্ডের। Now where to get these fine ashes nowadays? I think it's not possible to get. How to prevent the potential? এই যে এত হেকলা লাভা বলছে, এত হেকলা লাভা দিয়ে সব টুথপেস্ট দিতে সবাই তৈরি করছেন, আমি জানি না তবে আমার বিশ্বাস হেকলা লাভা পাওয়া সম্ভব। আবার কবে দেখা যায় অপেক্ষা করে আমরা কবে হেকলা লাভার এক্সপ্লোশন হবে, তখন দেখা যাবে
যায় না, চল যদি আমরা নিচে থাকি তাহলে হবে কাজ বাট সান্স একদম একটা জার্মানি একটা লিখের কলা মানে যে সেডিমেন্টেশন দিয়ে ওষুধ তৈরি করা হয়েছিল আজকে একটাই লিখ শুকিয়ে ড্রাই হয়ে গেছে এটা চাষ হচ্ছে কোথাও পাই এসব আর পাওয়া যাবে না কোনো দিনই আর পাওয়া যাবে আচ্ছা সিনথেটিক কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে সব জিনিস তৈরি হয় সেগুলো নিয়ে কোনো অসুবিধা আছে সেটা আমরা নিজেরা তৈরি করে নিতে পারি ন্যাশনাল সরকার তাকে কোনো হাতেই ব্যবহার করতে দেবে না প্র্যাকটিক্যালি হওয়া যাবে না ট্রাইসারবিনাম আর্সেনিক আয়োডিনাম এগুলো এক সময় তৈরি হতো কমার্শিয়াল স্কেলে তৈরি করা হতো আজকে তৈরি বন্ধ কেন আগে এগুলো অ্যালোপ্যাথি মেডিসিন ব্যবহার হতো অ্যালোপ্যাথি মেডিসিন ব্যবহার হতো মানে সেখানে কেজিতে নয় কুইন্টাল হিসেবে লাগতো যারা ওষুধ যারা এগুলো তৈরি করতো তারা করতে পারতেন আজকে আমাদের ওষুধ কতটুকু লাগে কেজি স্কেলেও নয় কে করবে আপনার তৈরি যদি আপনি নিজে করে নিতে পারেন করে নিন তবে পাবেন করে নিতে না পারেন না পাবেন না আগে এই করে নেওয়ার ক্ষমতাটা আমাদের কাছে খুব কম লিমিটেড তার জন্য একটা আছে যে ক্ষমতা নেই না ওটা এই সম্পর্কে আরেকটা কথা বলি যেমন খুব কমন একটা মিনারেলের কথা বলি আমরা সবাই ব্যবহার করেন ফেরাফস আচ্ছা ফেরাফস ব্যবহার করে আপনারা সবাই কি সবসময় রেজাল্ট পেয়েছেন একটা কথা বলুন আমরা ফেরাফস খুব বেশি ব্যবহার হয় চটপট হলে তো আপনারা অবশ্যই ব্যবহার করেন বা অন্য অনেক কারণে ব্যবহার করা হয় দেখবেন ফেরাফস ব্যবহার করে সব কাজ পাওয়া যায় না কারণ কি ফেরাফস যেভাবে তৈরি হওয়া সেভাবে তৈরি করা হয় না আমি যদি বাজারে গিয়ে কেমিক্যাল মার্কেটে গিয়ে ফেরাফস আসলে আয়রন ফসফেট কেমিক্যাল কম্পাউন্ড একটা বাজারে কিনতে যান কোনটা হ্যাঁ পাওয়া যাবে কেন পাওয়া যাবে না একটা মেটেরিয়াল দেবে আপনার রংটা সবুজ আমরা জানি না আমাদের ফেরাফসের ব্যবহার করার কথা তার রংটা কিন্তু ব্লু গ্রিন নয় আর যেটা দেয় সেটা কেমিক্যাল বলতে গেলে সেটা ফেরিক ফসফেট আর আমাদের প্রয়োজন হয় ফেরিক ফসফেট সেটা পাওয়া যায় না বাজারে এমনিতে তৈরি করে দিতে হবে কারণ এটা খুব স্টেবল নয় রাখলে নষ্ট হয়ে যাবে তৈরি করে তারপরে ওষুধ তৈরি করে দিতে হবে নাহলে সেটা থাকবে তাই হোক এবার একটা সব থেকে বিপজ্জনক জিনিসের কথা বলি রমিনাল নজর আমরা তো সোরাইনাম সিডিনাম মেডুইনাম প্রচুর ব্যবহার করি আমি আপনাকে বলে দিচ্ছি আগামীকাল পাবেন না এখন বলছি পাবেন নাই কথা বলছি যা পাচ্ছেন কি পাচ্ছেন জানি না কিন্তু যেটুকু পাচ্ছেন আগামীকাল পাবেন না আগামীকাল সোমবারই একটা সংযুক্ত এবং সংযুক্ত এখানে একটা নিয়ে একটা নজর নিয়ে একটা আলোচনার সেখানে আছে নজর কি করে তৈরি করা হবে আজকে নজর তৈরি আর হয়ে যেতে সম্ভব না কেন সম্ভব প্রবলেম রিলেটেড টু প্রকিউরমেন্ট সাকসেস অফ নজর ক্যাপিটাল ম্যানেজমেন্ট প্রবলেম দেখি আমরা প্রথম কথা নজর কাকে বলে আপনারা বলতে পারবেন নজর কাকে বলে আমি যত জানি নজর বলে ডিজিজ গ্ল্যান্ড অথবা টিস্যু অথবা আপনি যে সিক্রিশন দেবেন এই সিক্রিশন কালেকশন করে ওষুধ তৈরি করা হয় এরকম নজর বলা হয় আচ্ছা তাই যদি বলা হয় তাহলে এই অ্যাডেনের বইতে নজর বলে সিকের কর্নাটা আসলে মেডিসিন নাম দেওয়া আছে এটা নজর এই প্রসঙ্গগুলি কালকে আলোচনা আছে আলোচনা আছে এরকম নজর এগুলো কি ডিজিজ গ্ল্যান্ড অথবা সিক্রিশন এগুলো তো ফাঙ্গাস ফাঙ্গাস তো গ্ল্যান্ড ডিজিজ নজর করছি কেন এই জিনিসগুলো নজরে বলা আছে এগুলো নজর কোলেস্টেরিনাম ল্যাকটানাইনাম ম্যাগনেটিস কোলি
কিন্তু একটা নজর নয়, অত প্রেজেন্ট যে কনসেপ্ট অনুযায়ী এর একটা নজর নয়। তাহলে নজর কোনগুলো? ইম্পর্ট নজর বলি, কার্সিনোসিন, ব্যাসিলিনাম, মিনোরিনাম, সোরাইনাম, সিফিলিনাম, টিউবারকুলিনাম, এগুলো আমরা নজর বলতে পারি, বলি। ঠিক আছে, এগুলো নজর। তাই এগুলো নিয়ে অসুবিধা কি আছে? অসুবিধা নেই তো, দিক ওষুধ তৈরি হচ্ছে, পাওয়া যাচ্ছে, অসুবিধা কি ভেবে দেখতে হবে। তাই আসলে ওষুধ তৈরি করার পদ্ধতি লিটারেচারে কি বলা আছে এগুলো নিয়ে। টিউবারকুলিনাম, what is tuberculinum? Pulmonary potency of tuberculinum used by the profession and treated from sputum of ISIS affected person. যার টিবি হয়েছে সেটা একটা লোকের থুতু দিয়ে এই ওষুধটা তৈরি করা হয়েছে। একজন টিবি পেশেন্টের থুতু দিয়ে ওষুধ তৈরি করা যায়। কতদিনের পুরনো টিবি পেশেন্ট, তার কোনো মাথা ব্যথা নেই, থুতুটা কি কিরকম থুতু তারও কোনো মাথা ব্যথা নেই, সে কুকুর ফেললো, যেখানে টিবি হয়ে যাবে কুকুরে ফেলতে হবে, ওষুধ তৈরি হবে তো, ওষুধ স্যানিটাইজ থাকবে তো, একই রকম ওষুধ হবে তো, খুব স্বাভাবিকভাবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন হওয়া সম্ভব নয়। তাহলে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড? কিরকম থুতু দিয়ে ওষুধ তৈরি হবে? 2 নম্বর, যখন ওষুধটা তৈরি হয়েছিল তখন যদি প্রুভিং হয়েছিল হয়তো কিছু, সেই পেশেন্টটা যেরকম থুতু ছিল, আজকে যে টিবি পেশেন্ট সে কি কখনো অ্যালোপ্যাথি ওষুধ না খেয়ে থাকবে? টিবি হয়ে যাক, বহু রকমের কাশি ওষুধ খাবে, সেই ওষুধ আজকে যে ওষুধ পাওয়া যাবে ওষুধ কোয়ালিটি হবে কি? ন্যাচারালি হবে না। আর তা যদি না হয় তাহলে আজকে যে থুতু পাওয়া যাবে ঠিক থুতু দিয়ে ওষুধ তৈরি করলে কি একই রকম রেজাল্ট পাবে না? কখনো যেতে পারে না, যেতে পারে না। এইসব কারণে ওষুধ তৈরি বন্ধ। ব্যাসিলিনাম, ব্যাসিলিনাম কাকে বলে? টিবি অ্যাফেক্টেড পারসনের লাং থেকে কেটে নিয়ে, টুকরো কেটে নিয়ে আজকে তৈরি করা হয়েছে। একই কথা, লাঙে কি ছিল তার আমরা জানি না, সেই সময় লাঙে টুকরো একটা টিবি, এখন তো টিবি অ্যাফেক্টেড পেশেন্টের লাঙে আর কোনো প্রশ্নই নেই, এদের কি কোয়ালিটি লাং পাবে তা জানেন না, কি করে ওষুধ হবে তার থেকে? সোরাইনাম সব থেকে পুরনো নজর, অ্যানিম্যাল করে গেছে, মজার দেখুন অ্যানিম্যাল কি করে সোরাইনাম করেছে? যে স্টেবিস অ্যাক্টিভেট পারসন তার সেরোপোলেট ম্যাটার থেকে নিয়ে ট্রাইফ্লেট করে ওষুধ তৈরি করেছে, বলে এটা সোরাইনাম, তাই যে ক্লিন করেছে। ঠিক তার পরবর্তী সময় হেরিং এই একই ওষুধ তৈরি করলেন, কি করে বললেন? তিনি বললেন স্টেবিস অ্যাক্টিভেট পারসন তার হাতে একটা পাস্টেল হয়েছে, পুঁজ হয়েছে, এই ইয়েলো পুঁজটা কেটে নিয়ে অ্যালকোহলে ডিজলভ করে ঠিক করে নিয়ে তাই তৈরি করেছে। কোনটা ওষুধ? আমরা আজকে কোনটা পাচ্ছি? হ্যান্ডিম্যানে তৈরি সোরাইনাম না হেরিতে তৈরি সোরাইনাম? কোনটা পদ্ধতি আপনারা করছেন আমি জানি না। ওই যে প্রুভিং কথা লেখা আছে, কোনটার কথা লেখা আছে? কোথাও কোনো ক্লু নেই। আমরা যা প্রুভিং রেজাল্ট পাচ্ছি তার থেকে আপনারা ওষুধ দিচ্ছেন, পার্সিয়াল রেজাল্ট পাবেন না, কি পাবেন? সম্পূর্ণ রেজাল্ট পাবেন তো? পাবেন না। আর 2 নম্বর, এই যে ওষুধ কি করে তৈরি হবে, আরেকটা কোনটা দিয়ে তৈরি করা হবে? যদি টাকা দরকার নেই কি? সিফিলিনাম কি বলা আছে? প্রিপেয়ার ফ্রম সিফিলিটিক পয়জন। আরে সিফিলিটিক পয়জন কথা মানে হলো কোনো সিফিলিস কোন অংশটা কি নিয়ে, যা ইউজিং হয়েছে সেই ইউজিং মেটেরিয়ালটা নিয়ে, না ওই অংশটা কেটে নিয়ে, স্যাঙ্কাটা কেটে নিয়ে কি করে তৈরি করা হয়েছে? কত কোনো রেকর্ড নেই। What is syphilis cause? আমরা জানি না। Is it us or isolated bacteria? জানা নেই। মিনোরিনাম গনোরিয়া থেকে তৈরি করা হয়েছিল, গনোরিয়া ভাইরাস। আরে গনোরিয়া একটা ভাইরাস ডিজিজ নয়, ভাইরাসের পয়েন্ট হিসেবে শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু সেটাই বা কি একই কথা। সিফিলিসের জন্য যে কথা বলা হয়েছে, গনোরিয়া থেকে এক্সাক্ট এক কথা বলা হয়েছে, মিডিয়াম কি দিয়ে তৈরি হয়েছিল কেউ জানে না। ডিটেইলে কোথাও কোনো উল্লেখ নেই তার কি করে তৈরি হয়েছিল। তৈরি করার পর তার স্ট্যান্ডার্ডাইজ হয়েছিল তাও জানা নেই। পুরনো কথা বলছি না। আচ্ছা নতুন কথা কার্সিনোসিন,
আপনারা প্রচুর ব্যবহার করেন, প্রচুর ব্যবহার করেন। যা ব্যবহার করেন সেটা কার্সিনোজেন তো বোঝায় না। কার্সিনোজেন কি দিয়ে তৈরি আমি আবার বলছি সেটাই জানা নেই। অনেক বলছেন হ্যাঁ ব্রেস্ট ক্যান্সার থেকে তৈরি করা হয়েছিল। আরে ব্রেস্ট ক্যান্সারটা খুব জেনারেল টার্ম। ব্রেস্ট ক্যান্সার তৈরি করতে তার কোথায় তার রেকর্ড আছে, জরুরি কথা না। কিন্তু এক সময় ব্রেস্ট ক্যান্সার থেকে তৈরি করেছিলেন কার্সিনোজেন একটা জিনিস। ব্রেস্ট ক্যান্সার কি নেওয়া হয়েছিল কত বলা আছে। ক্যান্সার এজ এ হোল পুরো জিনিসটা ব্লাডটা কেটে নেওয়া হয়েছিল, তার থেকে যে রস বেরোতে সেই রস নেওয়া হয়েছিল, কি কন্ডিশনে ছিল ব্লাডটা কোথায় বলা আছে। এটা প্রুভিং হয়েছে খুব বেশি দিন নয়, হয়তো 1950-60 সালে প্রুভিং হয়েছে, এটা পেপার প্রুভ করেছে। সেখানে পরিষ্কার লিখে দিয়ে গেছে আমাকে একটা মেটেরিয়াল এনে দেওয়া হয়েছে যেটা আমেরিকা থেকে এসেছে, সেই মেটেরিয়ালটা আমি প্রুভ করেছি। মেটেরিয়ালটা কি জিনিস আমি জানি না, আমায় বলেছে কার্সিনোজেন একটা জিনিস এনে দিয়েছে, আমরা প্রুভ করে দাও, প্রুভ করে দিয়েছি। যারা নিয়ে এসেছিলেন তারাও জানে এটা সেটা কি জিনিস। নেলসন কোম্পানি নিয়ে এসেছিল, তারাও বলতে পারে কি জিনিস এসেছিল। তাহলে কি হবে? এই এর জন্য তার নেলসন কোম্পানি পরে এই কন্ট্রোভার্সি হওয়ার কথা বলবো, আমরা আলাদা আলাদা ক্যান্সারের জিনিস থেকে ওষুধ তৈরি করি, তো তারা অনেকগুলো কার্সিনোজেন তৈরি করেছিলেন। রয়্যাল থেকে দেখে এতগুলো কার্সিনোজেন তারা তৈরি করে বলে এগুলো আমরা জানি কি থেকে তৈরি করেছি, এই নামে বললে আমরা এই দিতে পারি। কার্সিনোজেন বলে আমরা কোনো জিনিস বলতে পারি। তাহলে আজকের দিনে আপনি নজর একটা নজর দ্বিতীয় করে তৈরি হবে, একটা বড় প্রশ্ন আমাদের রয়েছে। এই প্রশ্নটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক আলোচনা শুধু করবো না, মারামারি হয়ে গেছে প্রায় মতভেদের জন্য। আজকে আমরা কোনো এক জায়গাতে পৌঁছতে পারিনি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে। আজকে শুধু ফার্মাকোপিয়া কম নয়, ফার্মাকোপিয়া কমিটি নয়, অন্যরাও এমনি কাজ করছে, সেটা বলছে বিআইএস, তারাও এই কাজ করছে, অর্থাৎ আইএসআই স্ট্যান্ডার্ড তৈরি করছে হোমিওপ্যাথি ওষুধের। তারা বলছে নজর কথাটাই বাদ দিয়ে দাও, বায়োথেরাপিউটিক্স শব্দটা ব্যবহার করো, তাহলে আমরা এখানে বাঁচি। আরে বাঁচবে তো বটেই। প্রথম প্রশ্নই হলো সেখানে, হোয়াট ইজ বায়োথেরাপিউটিক্স? ডিকশনারি কত মানে বায়োথেরাপিউটিক্স? বায়োলজিক্যাল জিনিস থেকে যা তৈরি হবে তাই ওষুধ তৈরি করলে বায়োথেরাপিউটিক্স। তারপরে প্ল্যান্ট থেকে তৈরি ওষুধ বায়োথেরাপিউটিক্স, অ্যানিমাল থেকে তৈরি হোক তাই, সবই তাই। অর্থাৎ নজর তো আমার তার বায়োথেরাপিউটিক্স শব্দ ব্যবহার করে নজর ডিনোট করা যাবে না। আমার মধ্যে সাবকোড আছে, হেলদি প্ল্যান্ট থেকে তৈরি, সেগুলো বায়োথেরাপিউটিক এজেন্ট। তাহলে নজরগুলো আমরা কাকে বলবো? তো বায়োথেরাপি শব্দ ব্যবহার করে আমরা এড়িয়ে যেতে পারছি না কিছু, কিন্তু সেরকম ভাবে একই সঙ্গে আমরা এখনো পর্যন্ত পরিষ্কার করে ডিফাইন করতে পারিনি নজর কি, নজর কি করে তৈরি হবে, ভবিষ্যৎ কি। এখনো পর্যন্ত মডার্ন ডে সায়েন্টিস্ট তারা এটা নিয়ে মাথা ঘামাননি কখনো। আজকে যদি তারা আমাদের সমালোচনা করতে আরম্ভ করেন, তোমরা কি দিয়ে ওষুধ তৈরি করছো, তোমরা নিজেরাই জানো না, তো ওষুধ জানো না। ঠিক এই প্রশ্নটাই উঠেছিল ইম্পন্ডার এরিয়াতে সব ওষুধ তৈরি হয় তা নিয়ে। এক্স-রে একটা ওষুধ আছে জানেন আপনারা, ওষুধটা সত্যি ভালো ওষুধ। এই ওষুধটা নিয়ে কিছু কাজ বিভিন্ন কাজ করা হয়েছিল কল্যাণী ইউনিভার্সিটিতে, বেশ কিছু কাজ হয়েছিল এখানে, খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে। বিভিন্ন রকম অ্যানিমাল এক্সপেরিমেন্টে ভালো রেজাল্ট পাওয়া গেছে, খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে। তার কাজ ঘটলে তো পেপার প্রেজেন্ট করতে হবে, পেপার পাবলিশ করতে হবে। পেপার পাবলিশের জন্য যখন পেপার পাঠানো হলো, একটা প্রশ্ন উঠলো সেখান থেকে যে তোমরা ওষুধটা সোর্সটা তো বলোনি, একটা ওষুধ ব্যবহার করেছো, এক্সের সোর্সটা কি? খোঁজা হলো কি এক্সে কি করে ওষুধ তৈরি হয়েছে। মজার কথা, লিটারেচার লেখা আছে একটাই কথা, ল্যাকটোজের উপর এক্সরে ইরাডিয়েট করা হয়েছে, এই ইরাডিয়েট ল্যাকটোজটা ওষুধ হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা কোনো সায়েন্সের ভাষা হলো? কোনো সায়েন্টিফিক জার্নাল মেনে নেবে? হতে পারে এক্সরে বাঞ্চ অফ লাইট, একটা অনেকগুলো ওয়েভলেন্থের লাইট,
কোন ওয়েভলেন্থের লাইট দিয়ে রেডিয়েট করা হয়েছে কোথাও লেখা নেই। কিরকম ইন্টেন্সিটি লাইট দিয়ে ফেলা হয়েছে কোথাও লেখা নেই। কতক্ষণ ধরে ফেলা হয়েছে তাও কোথাও লেখা নেই। এগুলো শুধু তৈরি হবে আরেকটা। আমি আমাদের দুর্ভাগ্যের কথা বলি, এটা তো পুরোনো কথা বলছি। কয়েকটা বছর আগে ন্যাশনাল ইনস্টিটিউটে প্রশ্ন নেই এখন জানি এলিম খান কতগুলো ওষুধ তৈরি করার চেষ্টা করেছেন ইম্পর্টেন্ট রেডিয়েশন, বিভিন্ন রেডিয়েশন। তারা রেডিয়েশন থেকে এরকম ইরাডিয়েট করে জিনিস ওষুধ তৈরি করে দাও, তৈরি করে দেওয়া হলো ওষুধ। বারবার করে বলা হলো তোমরা এই পয়েন্টগুলো দিকে নজর রাখো যাতে এইগুলো রেকর্ড থাকে। ওষুধ তৈরি হলো, ওষুধ ওদের পরীক্ষা হলো, ওষুধের রেজাল্ট খুব ভালো। মজার কথা হলো একটা পেপার পাবলিশ করতে পারলেন না, কারণ এটা রাখেনি, কোনোটা রাখা নেই। আমরা হোমিওপ্যাথিরা কিন্তু এই ডেটার ব্যাপারে অত্যন্ত অসতর্ক। আপনারা চিকিৎসা করছেন, আপনারা অনেক ভালো, আমি জানি অনেক লোকেরও ভালো করতে পারেন, আপনারা ক্লেম করেন কিন্তু প্রমাণ করতে পারেন না, কারণ আপনাদের কোনো ডেটা নেই, প্রপারলি প্রিজার্ভ ডেটা নেই। আপনারা প্রমাণ করবেন কি করে? এই ডকুমেন্টেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হোমিওপ্যাথি, যেদিকে আমরা একটু ইগনোরেন্ট, এবং আমাদের কারিকুলামের মধ্যে এই জিনিসগুলো ঢোকানো নেই বলে যত অসুবিধা। আমি নতুন কথা বাদ দিয়ে যাই, এগুলো পড়াশোনার লাভ নেই, অলরেডি এখন যা অবস্থা হয়ে যাচ্ছে, আমাদের এই সব ওষুধগুলো যদি সত্যি সত্যি নতুন করে তৈরি করতে হয়, ওষুধ কি করে তৈরি হবে তার পুরো ডেটা রাখতে হবে, এবং শুধু তাই নয়, এই ওষুধ রিপ্রুভ করতে হবে। আমাদের পুরনো প্রুভিং রেজাল্ট দিয়ে এই ওষুধ ব্যবহার করলে আমরা পার্সিয়াল রেজাল্ট পাবো, কখনো ঠিক রেজাল্ট পাবো না। রিপ্রুভিং ইজ এসেনশিয়াল ফর দিস। নতুন মাইক্রো অর্গানিজমস যা বেরোচ্ছে তাদের ওষুধ তৈরি করার কথা ভাবা হয়েছে। এবং এই কোভিড পিরিয়ড, যে কোভিড ভাইরাস নিয়ে যখন অনেক হইচই হয়েছে, তখন আমরা খুব সায়েন্স বুঝি না, হোমিওপ্যাথিতে আসি, সায়েন্স বুঝি বলুন। আমি বলছি 2020 সালের জানুয়ারি মাসে লকডাউন হলো 20 তারিখ। আমি 19 তারিখ পর্যন্ত দেখিয়ে দিয়েছিলাম এই সিসিআইতে বিভিন্ন আলোচনা এইসব নিয়ে আলোচনা করছিলাম। 20 তারিখ থেকে লকডাউন যখন বন্ধ হয়ে গেল, তখন পরিষ্কার করে বলা হতো একটা ভাইরাস নিয়ে অসুখটা ছড়াচ্ছে। আমার সামান্য বুদ্ধিতে বলে ভাইরাসের 3টে জিনিস ইম্পর্টেন্ট। ভাইরাস স্পাইক প্রোটিনটা ভেরি ইম্পর্টেন্ট, যে গিয়ে আমাদের দেহের মধ্যে কোনো স্পেসিফিক ওয়েতে বসার পরে আরএনএটা আমাদের সেলের মধ্যে ঢুকিয়ে দেয়। আরএনএটা ইম্পর্টেন্ট, এর কোনটা ইম্পর্টেন্স কতখানি আমরা জানি না, কিন্তু আমরা হোল ভাইরাসটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। এই 3টে জিনিস দিয়ে আমরা নজর তৈরি করার চেষ্টা করি না, প্রোটিনাইজ করার চেষ্টা করি না, কি হয় না কেন। আইসিএমআর এর প্রবল আপত্তি, 2 বছর চেষ্টা করে কিছু পাওয়া এগোনো যায়নি। পরে যখন ভ্যাকসিনগুলো তৈরি হলো, অ্যালোপ্যাথিক ভ্যাকসিন কি দিয়ে তৈরি হলো জানেন? ঠিক এই 3টে জিনিস দিয়ে তৈরি হলো ভ্যাকসিন। একটা স্পাইক প্রোটিন দিয়ে, একটা আরএনএ দিয়ে, একটা হোল ভাইরাস দিয়ে। আমাদের এখানে কোভিশিল্ড, যেটা স্পাইক প্রোটিন, আরএনএ দিয়ে ওষুধটা এখানে আসেনি, আর হোল ভাইরাস দিয়ে হলো এই আরেকটা হোল ভাইরাস। হয়তো আমাদের সুযোগ ছিল যেখানে এই ওষুধটা নিয়ে কিছু কাজ করা। তাহলে আমাদের কথা হচ্ছে এখন চাকরি করতে হবে, নতুন করে যদি করতে হয় তাহলে এইভাবে করার যেগুলো দরকার। কিন্তু সরকার তো ভাইরাস দিয়ে কাজ করতে দিতে আপত্তি আছে। ইম্পর্টেন্ট এদিকে আসি, এই আগে যে কথা বললাম সাফিসিয়েন্ট ডেটা নেই, এক্স-রে কথা বলেছি আমি অলরেডি। রেপ্লিকেট করা যাচ্ছে। আমি তো অনেক প্রবলেমের কথা বললাম, সব থেকে বড় প্রবলেম কথাগুলো বলি। আপনারা যে সমস্ত ওষুধ ব্যবহার করছেন, ঠিক ওষুধ ব্যবহার করছেন, সব ধরুন ড্রাইনে ব্যবহার করছেন, আর্টিকা ব্যবহার করছেন, তেলেটোনা ব্যবহার করছেন, আপনারা কি থেকে ব্যবহার করেন? খুব স্বাভাবিকভাবে আপনার সিমটম, ম্যাথমেটিক্যাল সিমটম যে আছে, সিমটমের সঙ্গে আপনার পেশেন্টের সিমটম লিখে দিতে ওষুধ দেন। এটা ভেবে দেখুন তো,
এসব ওষুধগুলো প্রুভিং কবে হয়েছিল? আজ থেকে অন্তত 200 বছর আগে হয়তো এই যে ওষুধ, এই 200 বছরের মধ্যে কাজগুলোকে কোনো পরিবর্তন ঘটেনি। জেনেটিক নিউট্রিশন তো খুব স্বাভাবিক জিনিস। 200 বছর আগের মানুষ আজকের মানুষ একদম এক, আর কিছু জেনেটিক নিউট্রিশন হয়ে গেছে আমাদের মধ্যে। 3 নম্বর কথা, ওদের যে ভূমিকা হয়েছিল ইউরোপে, তাদের জেনেটিক সঙ্গে আমাদের জেনেটিক মিলবে পুরোপুরি মিলবে, কিছু মিলবে, পুরোপুরি মিলবে। সুতরাং ওই ভূমির উপর নির্ভর করে আমরা যখন চিকিৎসা করছি, সেই চিকিৎসার সঙ্গে আমরা 100% রেজাল্ট পেয়েছি করতে পারি, এটা ভেবে দেখার দরকার আছে। ওষুধ দিলেন, ওষুধ কাজ করলো না, দোষটা আপনার, আপনার ওষুধ সিলেকশন ভুল, দোষটা একই, হোমিওপ্যাথিক তো ভুল না, কোনোটাই নয়। ওষুধ দিয়ে তৈরি করেছেন তারও ভুল নয়, তিনি ওষুধ ঠিক করেছেন, কিন্তু র মেটেরিয়ালটা গোলমালের দিকে গেছে। যে গোলমালটা সূত্র কিভাবে গোলমাল, কি আজকাল নতুন করে প্রুভিং, এই হওয়াটা ভীষণ বেশি দরকার। আমাদের এখানে অনেক কিছু প্রুভিং হচ্ছে, সিসিআরএতে অনেক প্রুভিং করা আছে, কলেজগুলোতে প্রুভিং হচ্ছে, কি প্রুভিং হচ্ছে? কোনো প্রুভিং হচ্ছে না। প্রুভিং রেজাল্ট দেখলে অবাক হয়ে যাবেন, প্লাসিবোতে বেশি সিমটম আসছে ওষুধের তুলনায়। কারণ ওষুধ প্রুভিং হচ্ছে 6C বা তার থেকে হায়ার ফ্রিকোয়েন্সি দিয়ে। আমরা বুঝছি না 6C বা হায়ার ফ্রিকোয়েন্সি প্রুভিং হওয়া সম্ভব, কিন্তু তাদের সাকসেসফুল পার্সন দরকার, পার্সেন্টেজ প্রয়োজন। কজন প্রুভার পার্সোনালিটি আছে এবং সেরকম মানে প্রুভার কজন পাবে না। ওয়াই নট উইথ র মেটেরিয়াল? আগে যে সমস্ত ওষুধ তৈরি হয়েছিল সবগুলো তো র মেটেরিয়াল দিয়ে তৈরি করা ওষুধ, প্রুভিং সব র মেটেরিয়াল প্রুভিং, আজকে বলে না কেন? এই প্রশ্নটা তো কোথাও উঠছে না, কেউ তুলছেন না। এই প্রশ্নটা কি করাটা কি যুক্ত নয়? আজকে আর সময় বাড়িয়ে লাভ নেই। রিপ্রুভিং ইজ ভেরি মাচ রিকোয়ার্ড টু বি ডান ফর দ্য মেডিসিন, রিকোয়ার্ড স্পেশালি ফ্রম বোটানিক্যাল এন্ড অ্যানিমাল নলেজ। এটা না হলে হোমিওপ্যাথি বাঁচবে না। আমি আবার বলছি, হোমিওপ্যাথি যদি বাঁচাতে হয়, উই মাস্ট বি ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস। আমরা অনেক বন্ধুরা আপনার সময় নষ্ট করেছি। আমি থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট হিয়ারিং। থ্যাংক ইউ। সমর্থিত করব ডাক্তার বিপ্লব কুণ্ডুকে, তাকে সমর্থিত করবেন। Dr. Biplab Kundu, former injury organ of medicine, Metropolitan Homeopathic Medical College and Hospital, তাকে সমর্থিত করছেন ডক্টর মঞ্জুরি কুণ্ডু। আমি সত্যজিৎ